এক্সকিউজ মি, চোখে কি দেখতে পারেন না? কানা নাকি? দিনে দুপুরে এভাবে ধাক্কা মারছেন কিসের জন্য? মেয়ে দেখলে কি গায়ে পড়ে আসতে ইচ্ছে করে? রাগে একদম ফেটে পড়েছিলেন তিথি। আজ সকাল থেকে মেজাজটা এমনিতেই কিঞ্চিত গরম ছিল, তার উপর এই আপদ। ভার্সিটি করিডর তখন বেশ ভিড়। তিথি নিজের কেবিন থেকে বের হয়ে একটা জরুরি ফোন কলে ব্যস্ত ছিলেন। ঠিক তখনই করিডরের মোড় ঘুরতেই কারো শক্ত শরীরের সাথে সজোরে ধাক্কা লাগে তার। সামলাতে না পেরে পেছনের দিকে পড়ে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে দুইটা মজবুত হাত তাকে চাপটে ধরল। কোমরে কারোর হাতের শক্ত বাঁধন পেয়ে তিথি আতঙ্কে চোখ বন্ধ করে ফেলেছিলেন। মনে মনে ভেবেছিলেন আজ নির্ঘাত পুলরে আচার খাবেন, কিন্তু পরক্ষণে নিজেকে কারোর বাহুবন্দী অবস্থায়, নিরাপদ অবস্থায় আবিষ্কার করে রাগে চেঁচিয়ে উঠলেন। সরি মিস, আসলে আমি খেয়াল করতে পারিনি। আর তাছাড়া আপনি নিজেও তো ফোনের দিকে তাকিয়ে দৌড়াচ্ছিলেন, একদম না দেখে চলছিলেন। তাহলে দোষটা শুধু আমাকে একা দিচ্ছেন কেন? গম্ভীর অথচ খুব চেনা এক শান্ত কণ্ঠস্বর। কথাগুলো কানে আসতেই তিথির পুরো শরীর যেন পাথরের মতো জমে গেল। এই কণ্ঠ, এই সত্য তার অতি পরিচিত। বহু বছর আগের এক স্মৃতি যেন ঝড়ের মতো তার মনের ওপর দিয়ে বয়ে গেল। তিথি খুব ধীরে ধীরে চোখ মেলে তাকালো। সামনে তাকিয়ে যা দেখলো তার জন্য তিনি পৃথিবীর কোনো কিছুর বিনিময়েও প্রস্তুত ছিলেন না। সামনে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহের লম্বা ছেলেটিকে দেখে তার বুকের ভেতর ধক করে উঠল। এ কি সত্যি নাকি চোখের ভুল? আকাশ, আকাশ এখানে কি করছে? এত বছর পর ও হুট করে কোত্থেকে ফিরে এলো? তিথিকে এভাবে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে দেখে আকাশ কিছুটা অবাক হলো। সে তিথির চোখের সামনে হাত নাড়িয়ে তুড়ি বাজালো। এই যে মিস, আপনি কি ঠিক আছেন? বেশি চোট পাননি তো? এভাবে তাকিয়ে আছেন কেন? জি, আমি একদম ঠিক আছি, কোনো সমস্যা নেই। তিথির ঘোর ভাঙলো। নিজের ভেতরে তোলপাড় করা আবেগগুলোকে আড়াল করার জন্য তিনি দ্রুত নিজেকে আকাশের বাঁধন থেকে ছাড়িয়ে নিলেন। বুকটা তার ভীষণভাবে ধড়ফড় করছে। এখানে আর এক সেকেন্ডও দাঁড়ালে হয়তো তিনি নিজেকে সামলাতে পারবেন না। সবার সামনেই হয়তো কেঁদে ফেলতেন। তাই কোনো মতে কটাতি বলে তিনি সেখান থেকে প্রায় দৌড়ে পালিয়ে গেলেন। আকাশ বেশ অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আজব তো, মেয়েটা এইভাবে দৌড়ে পালিয়ে গেল কেন? মনে হলো যেন কোনো বাঘ দেখেছে। যাক গিয়ে আমার কি, এখন প্রিন্সিপাল স্যারের রুমটা খুঁজে বের করতে হবে। বাবা বলেছিল ইংলিশ ডিপার্টমেন্টের পাশেই ওনার রুম। ওই তো, ওইখানে। মে আই কাম ইন স্যার? প্রিন্সিপাল স্যার খুব মনোযোগ দিয়ে একটা ফাইল পড়ছিলেন, চশমাটা নাকের ডগে নামানো। দরজায় নক করার শব্দ শুনে তিনি চশমাটা কপাল তুলে তাকালেন। ইয়াস, কাম ইন, ভেতরে এসো। আসসালামু আলাইকুম স্যার, আমি আকাশ চৌধুরী, আশরাফ চৌধুরীর ছেলে। ওয়ালাইকুম আসসালাম। আরে আসো আসো, বসো বাবা। তুমি কি আকাশ? গত সপ্তাহেই তো অস্ট্রেলিয়া থেকে ফিরলে, তাই না? তোমার বাবা তো কাল রাতেও ফোন করেছিল। জি স্যার, গত সপ্তাহেই ফিরেছি। শোনো আকাশ, আজকালকার ছেলেমেয়েরা যেখানে দেশ ছেড়ে বাইরে যাওয়ার জন্য পাগল, সেখানে তুমি অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে পড়াশোনা মাঝপথে রেখে বাংলাদেশে ফিরে আসছো। এটা সত্যি ইন্টারেস্টিং ব্যাপার, কি বলো তো? আসলে স্যার, আপনি তো বাবার সবচেয়ে ভালো বন্ধু, আপনার কাছে লুকানোর কিছু নেই। ছোটবেলার একটা জেদ আর ভুল বোঝাবুঝির জন্য আমি ওদের ছেড়ে দূরে চলে গিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি বাবা মায়ের বয়স হচ্ছে। এই সময়ে আমি তাদের একমাত্র সন্তান হয়ে যদি পাশে না থাকি, তবে সন্তান হিসেবে নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। তাই বাকি পড়াশোনাটা এখানে শেষ করে ওদের সময় দিতে চাই। খুব চমৎকার কথা বলে বাবা। তোমার রেজাল্ট আর জিপিএ বেশ ভালো। আমি আজই সব ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কাল থেকে ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাস শুরু করতে পারবে। পরের দিন সকালে ভার্সিটি করিডর দিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে হাঁটছে আকাশ। স্যার তাকে পুরো ডিপার্টমেন্ট আর লাইব্রেরি ঘুরিয়ে দেখাচ্ছে। সবশেষে তারা এসে থামলেন একটা ক্লাসরুমের সামনে। স্যার বলেন, চলো আকাশ, তোমাকে আজ তোমার ম্যাম আর ক্লাসমেটদের সাথে পরিচয় করিয়ে দেই। তারা যখন ক্লাসে ঢুকলেন তখন ক্লাসে কোনো টিচার ছিল না, কিন্তু কিছুক্ষণ পরে হাতে কিছু ফাইল আর বই নিয়ে হন্তদন্ত হয়ে ক্লাসে প্রবেশ করলেন তিথি। তিনি ফাইলগুলো টেবিলের উপর রেখে মুখ তুলে তাকাতে দেখলেন প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছেন। তিথি ম্যাম, একটু এদিকে আসুন প্লিজ। এই যে আপনার নতুন স্টুডেন্ট আকাশ চৌধুরী, আজ থেকে ও আপনার ক্লাসে জয়েন করেছে।
একটু খেয়াল রাখবেন ওর দিকে। তিথি যখন সামনের দিকে তাকলেন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ঠিক তার সামনেই অপরাধী হাসি নিয়ে দাঁড়িয়ে আছে আকাশ, যে আকাশকে ভুলে যাওয়ার জন্য তিনি বছরের পর বছর চেষ্টা করেছেন। সে আকাশ এখন তার সামনে স্টুডেন্ট হয়ে দাঁড়িয়ে। অন্যদিকে আকাশ ও তিথিকে দেখে একদম অবাক। কাল সেই মেজাজি মেয়েটাই কি তবে তার ম্যাম? আপনি? আকাশ, দুজনে চোখাচোখি হতে পুরো ক্লাস রুমের পরিবেশ যেন থমকে গেল। আকাশ অস্পষ্ট স্বরে কিছু বলতে চাইলে তিথি শুধু বড় বড় চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন। ক্লাসরুমের ভেতরে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। তিথি স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, তার দৃষ্টি আকাশের উপর নিবদ্ধ। তার বুকের ভেতর তখন ঝড় বইছে। তিনি ভাবছেন আকাশ কি সত্যি তাকে চিনতে পারছে না, নাকি না চেনেন এমন নিখুঁত অভিনয় ও শিখলো কোথায়? এতগুলো বছর কি তবে এতটাই প্রভাব ফেলেছে যে আকাশ তাকে ভুলে গেল? অন্যদিকে আকাশ বেশ সাবলীল, সে নতুন একজন স্টুডেন্টের মতোই আচরণ করছে। প্রিন্সিপাল স্যার দুজনের মাঝখানে এই থমথমে ভাব দেখে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো তিথি ম্যাম, এভাবে তাকিয়ে আছেন কেন? আকাশ কি আপনার চেনা কেউ? জি না স্যার, চেনা হবে কেন? আসলে আমি জাস্ট অবাক হয়েছিলাম যে বছরের এই সময় নতুন কোনো স্টুডেন্ট আসবে। আপনি আসুন স্যার, আমি ক্লাস শুরু করছি। প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পর আকাশ ধীর পায়ে এগিয়ে গিয়ে একদম সামনের একটা বেঞ্চে বসলো। সে খুব স্বাভাবিকভাবে তার ব্যাগ থেকে নোট খাতা বের করলো। তিথি নিজেকে সামলে নিয়ে গম্ভীর হওয়ার চেষ্টা করলো। তিনি ক্লাস নিচ্ছেন ঠিকই, কিন্তু বারবার তার চোখ চলে যাচ্ছে আকাশের দিকে। আকাশের কাছে এই নতুন ম্যামকে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। ম্যাম দেখতে যেমন সুন্দরী, তার গলার স্বরটাও তেমন মিষ্টি, কিন্তু কেন জানি তার ব্যবহারে একটা অদ্ভুত জড়তা আছে। একসময় আকাশ সরাসরি তিথির চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ম্যাম, আপনি কি ক্লাস শুরু করবেন নাকি আমার ইন্ট্রোডাকশন বাকি আছে এখনো? না, প্রয়োজন নেই। নাম তো জানলামই। আমরা আজ সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। সবাই বই বের করো। ক্লাস শেষ হওয়ার পর তিথি দ্রুত করিডর দিয়ে নিচের কেবিনের দিকে যাচ্ছিলেন। মুখটা তার ভীষণভাবে ধড়ফড় করছে। ঠিক তখনই পেছন থেকে কারো ডাক শুনে তিনি দাঁড়িয়ে পড়লেন। পেছনে তাকিয়ে দেখলেন আকাশ তার দিকে হেঁটে আসছে। আকাশ যখন কথাগুলো বলছিল সে একদম তিথির চোখের দিকে তাকিয়েছিল। সেই চোখে কোনো পুরনো স্মৃতি নেই, নেই কোনো চেনা আবেগ, একদম একজন অচেনা মানুষের মতো দৃষ্টি। তিথি নিজের ভেতরে চুরমার হয়ে যাচ্ছিল। এক্সকিউজ মি ম্যাম, একটু শুনবেন? আসলে আমি তো আজ নতুন জয়েন করেছি, তাই গত কয়েকদিনের লেকচারগুলো আমার কাছে নেই। আপনি কি দয়া করে বলবেন কার কাছ থেকে নোটগুলো পেতে পারি, বা আপনার কাছে কি কোনো এক্সট্রা কপি আছে? আপনি আপনি ক্লাস রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হেল্প নিতে পারেন। আমার কাছে এখন কোনো নোট নেই। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে ম্যাম, আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কাল করিডোরে আপনাকে দেখে যতটা রাগী মনে হয়েছিল, ক্লাসে কিন্তু আপনি তার চেয়েও বেশি গম্ভীর। স্টুডেন্টদের সাথে কি একটু হেসে কথা বলা যায় না? আমরা তো আর বাঘ নই। কথাটি বলে আকাশ একটা সাবলীল হাসি দিয়ে হনন করে হেঁটে চলে গেল। তিথি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি মনে মনে ভাবছেন, এ কি সত্যি আমায় চিনছে না? ও কি জানে না ওর এই সাধারণ কথাগুলো আমার বুকে তীরের মতো বিচ্ছে, নাকি অস্ট্রেলিয়া গিয়ে ও সবকিছু ধুয়ে মুছে সাফ করে দিয়ে এসেছে? আকাশ, তুমি এতটা পাষাণ কিভাবে হলে? কিছুক্ষণ পর লাঞ্চের সময় তিথি লাইব্রেরি কোণায় বসে একটা বই পড়ার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই মনোযোগ দিতে পারছিলেন না। হুট করে পাশের টেবিলে এসে বসলো আকাশ, তার সাথে সোহেল সহ আরো 2-3 জন নতুন সহপাঠী। তারা খুব হাসাহাসি করছে। আকাশ একবার তিথির দিকে তাকিয়ে সৌজন্যমূলক ভাবে মাথা নাড়ল, যেমনটা চেনা মানুষকে দেখলে করা হয়। তারপর আবার বন্ধুদের সাথে গল্পে মেতে উঠলো। তিথির আর সহ্য হলো না, তিনি বইটা বন্ধ করে ঝট করে উঠে দাঁড়ালেন এবং দৌড় পেয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেলেন। আকাশ আর চোখে তিথির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। সোহেল তখন নিচু স্বরে আকাশকে উদ্দেশ্য করে বলল, কিরে আকাশ, ম্যামকে ওভাবে দেখছিস কেন? ক্রাশ খেলি নাকি? ধুর সোহেল, কি যে বলিস। ম্যাম অনেক সুন্দর এটা মানি, কিন্তু কেমন যেন অদ্ভুত। আমাকে দেখলেই মনে হয় উনি কোনো ভূত দেখেছেন। কাল থেকে লক্ষ্য করছি উনি আমাকে দেখলে কেন জানি খুব আপসেট হয়ে পড়েন। আমি কি দেখতে খুব ভয়ঙ্কর নাকি রে? সোহেল আর বাকিরা সবাই উচ্চস্বরে হেসে উঠল। আকাশ নিজেও সেই হাসিতে চোখ দিল, কিন্তু তার অবচেতন মনে একটা প্রশ্ন বারবার উকি দিতে লাগলো। এমএম এর চোখের জল তার বিষণ্ণতার কারণ কি? কেন মনে হচ্ছে এই অচেনা মানুষটার কান্নার পেছনে কোথাও না কোথাও একটা রহস্য লুকিয়ে আছে? সে কি আগে কখনো এমএম কে দেখেছিল? না, স্মৃতিতে তো তেমন কিছুই নেই।
তবে কেন ম্যামের ওই সজল চোখ জোড়া তাকে বারবার ভাবাচ্ছে? ভার্সিটির দ্বিতীয় দিন আজ আকাশের মনটা কেন জানি সকাল থেকে খুব অস্থির হয়ে আছে। ক্লাসে যখন তিথি ম্যাম পড়াচ্ছিলেন তখন আকাশ খুব চেষ্টা করছিল পড়াশোনায় মন দিতে, কিন্তু ম্যাম যখন সামনে দাঁড়িয়ে কথা বলেন তখন আকাশের সব মনোযোগ ম্যামের দিকে চলে যায়। ম্যাম আজ ক্লাসে একটা কঠিন টপিক নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু আকাশ কিছুই মাথায় ঢোকাতে পারছিল না। সে শুধু ম্যামের কথা বলা আর তাকানো দেখছিল। ক্লাস শেষ হয়ে গেল, সবাই চলেও গেল, কিন্তু আকাশ নিজের সিটে বসে ভাবছিল পড়াটা তো কিছুই বুঝলাম না। তাই সে ঠিক করলো সাহস করে ম্যামের রুমে গিয়ে একবার জিজ্ঞেস করবে। আকাশ যখন তিথি ম্যামের রুমের সামনে পৌঁছালো তখন দেখলো দরজাটা একটুখানি খোলা। নক করতে যাবে তখনই ভেতর থেকে কারো হাসির শব্দ শুনতে পেল। উঁকি দিয়ে দেখলো ভেতরে তিথি ম্যামের টেবিলের সামনে একজন খুব হ্যান্ডসাম আর লম্বা যুবক দাঁড়িয়ে আছে। লোকটা এই ভার্সিটির টিচার ফারহান স্যার। আকাশ দেখেছে ফারহান স্যার খুব স্টাইল করে চলে। ফারহান স্যার খুব হেসে হেসে তিথির সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তিথি ম্যামকে দেখে মনে হচ্ছে উনি লোকটাকে খুব একটা পছন্দ করছে না, শুধু কাজের খাতিরে কথা বলছেন। আরে তিথি ম্যাম, আপনি সবসময় খাতাপত্র নিয়েই পড়ে থাকেন। আজ বিকেলে গিয়ে আমরা কোথাও কফি খেতে যেতে পারি? আপনার তো সারাদিন রুমেই কাটে। সরি ফারহান স্যার, আজ আমার অনেকগুলো খাতা দেখা বাকি। আর কফি খেতে চাইলে তো ভার্সিটির ক্যান্টিনেই পাওয়া যায়, বাইরে যাওয়ার কি দরকার? ধুর, ক্যান্টিনের কফি আর বাইরের রেস্টুরেন্টের কফি কি এক হলো? একটু গল্প করা যেত। আপনি যদি সবসময় এমন মুখ ভার করে থাকেন তবে স্টুডেন্টরা তো আপনাকে ভয় পাবে। তিথি ম্যামের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তিনি বারবার ফাইল গোছাচ্ছেন যাতে লোকটা বুঝে নেয় তিনি ব্যস্ত। আকাশ দরজার বাইরে দাঁড়িয়ে ফার্নিচারের কথা বলা ঢং দেখে মনে মনে খুব বিরক্ত হলো। তার কেন জানি লোকটাকে একদম ভালো লাগছে না। ঠিক সেই সময় তিথি ম্যামের চোখ গেল দরজার দিকে। আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি একটু অবাক হলেন। কিছু বললে তুমি? এভাবে দাঁড়িয়ে আছো কেন? ম্যাম, আসলে কিছু বলার ছিল। ক্লাসের লাস্টের পড়াটা আমি একদম বুঝতে পারিনি। যদি আপনি একটু সময় দিতেন তবে আমি জিনিসটা বুঝে নিতাম। আকাশের কথা শুনে তিথি ম্যাম যেন মনে মনে খুশি হলেন। ফারহান স্যারকে তাড়ানোর একটা ভালো উপায় পেয়ে গেছে। তিনি ইশারায় আকাশকে ভেতরে আসতে বলেন। হ্যাঁ অবশ্যই, ভেতরে এসো আকাশ। আকাশ যখন রুমে ঢুকলো সে ফারহান স্যারের দিকে একটু রাগী চোখে তাকালো। ফারহান স্যার দেখলেন তার আড্ডায় বিঘ্ন ঘটেছে, তাই তিনি আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালেন না। ফারহান স্যার নিজের জামা ঠিক করে নিয়ে তিথি ম্যামকে বললেন, জি ঠিক আছে ম্যাম, আপনার স্টুডেন্ট যেহেতু এসেছে আমি তাহলে এখন যাই, পরে কথা হবে। ফারহান স্যার চলে যেতে রুমের পরিবেশটা একটু শান্ত হলো। তিথি ম্যাম একটা লম্বা শ্বাস ফেলে চেয়ারে বসলেন। ম্যাম, আমি কি ভুল সময়ে চলে আসলাম? আপনারা মনে হয় জরুরি কোনো কথা বলছিলেন? না তেমন কিছু না, তুমি ওসব ভেবো না। আচ্ছা কোন জায়গাটা বোঝনি দেখাও তো। আকাশ তার খাতাটা টেবিলের উপর রাখলো। তিথি ম্যাম খুব সহজভাবে আকাশকে পড়াটা বুঝিয়ে দিতে শুরু করলেন। ম্যাম যখন খুব কাছ থেকে বুঝিয়ে দিচ্ছিল তখন আকাশের নাকে একটা খুব মিষ্টি সুগন্ধ আসলো। আকাশের মনে হলো এই গন্ধটা তার খুব চেনা, কিন্তু কোথায় পেয়েছে সেটা মনে করতে পারছে না। সে পড়া বোঝার চেয়ে ম্যামের মুখটা দেখছিল বেশি। ম্যাম পড়া শেষ করে আকাশের দিকে তাকালেন। এই তো, এইভাবে করলেই হবে। এখন কি বুঝতে পেরেছো? জি ম্যাম, এখন একদম ক্লিয়ার। আপনি আসলে খুব সুন্দর করে বোঝান। ঠিক আছে, এরপর থেকে যদি কোনো সমস্যা হয় তার আগে তোমার বন্ধু সোহেলকে বলবে, ও খুব ভালো পড়াশোনা করে। যদি ও না পারে তখন আমার কাছে এসো, ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করার দরকার নেই। তিথি ম্যামের কথা একটা দূরত্বের ভাব ছিল। তিনি আসলে চাচ্ছেন না আকাশ বারবার তার কেবিনে আসুক, কারণ আকাশ কাছে থাকলে তিনি নিজেকে সামলাতে পারবেন না। আকাশ খাতা গুছিয়ে উঠে দাঁড়ালো। সে বুঝতে পারলো ম্যাম তাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করছে। ঠিক আছে ম্যাম, আসি তাহলে। আসসালামু আলাইকুম। আকাশ বের হয়ে যাওয়ার পর তিথি ম্যাম চেয়ারে মাথা দিয়ে চোখ বন্ধ করলেন। তার বুকটা তখনও কাঁপছে। ওদিকে আকাশ করিডর দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিল, ম্যাম ফারহান স্যারের সাথে আপনি করে এরকম করে কথা বলেন, আর আমাকে তুমি করে ডাকলেও কেন জানি একদম অচেনা মানুষের মতো ব্যবহার করলেন কেন? কেন উনি আমাকে সবসময় দূরে সরিয়ে রাখতে চান? এই প্রশ্নের উত্তর আকাশের কাছে নেই। রাত গভীর হয়েছে, চারপাশ নিস্তব্ধ। আকাশের বাবা আশরাফ চৌধুরী ছাদে একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছিলেন। আকাশ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো। বাবার পাশে গিয়ে দাঁড়াতে এক শীতল বাতাস তাদের ছুঁয়ে গেল। আকাশ বাবার কাঁধে হাত রাখলো। বাবা ছেলের এই মুহূর্তটা সবসময় খুব নিবিড় হয়। আকাশ টুকটাক কথা বলার মাঝে হঠাৎ নিজ স্বরে প্রশ্ন করলো, আব্বু, আজকে আম্মুর শরীর কেমন?
ওষুধগুলো ঠিকঠাক খেয়েছে তো? আকাশের কথা শোনা মাত্রই আশরাফ চৌধুরীর মুখটা যেন অন্ধকার হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন মনের ভেতরে জমাট বাঁধা কষ্টগুলো গলার কাছে দলা পাকিয়ে আসছে। মুখ ভার করে তিনি আকাশের দিকে না তাকিয়ে উত্তর দিলেন, তুই নিজে গিয়ে কেন জিজ্ঞাসা করিসনি ওনার শরীর কেমন? সেটা কি আমাকে দিয়ে খবর নিতে হবে? তুই ওনার ছেলে না? তুমি তো জানো আব্বু, আম্মু আমার সাথে কথা বলে না। আমি সামনে গেলেই উনি মুখ ফিরিয়ে নেন। আমার উপস্থিতি যেন ওনাকে শুধু কষ্টই দেয়। আশরাফ চৌধুরী এবার ছেলের দিকে তাকালেন। ওনার চোখ দুটো ছলছল করে উঠল। তিনি আরো মনমরা হয়ে বললেন, এটাই কি স্বাভাবিক নয় আকাশ? তুই যেটা করছিলি তাতে তোর মায়ের যে কতটা সম্মানহানি হয়েছিল সেটা কি একবারও ভেবে দেখেছিস? আত্মীয় স্বজন আর সমাজের মানুষের সামনে তিনি কতটা ছোট হয়েছিলেন, সেই ক্ষত আজও ওনার মনে তাজা। তখন আমি কি করব বলো আব্বু? তখন আমার বয়সটাই বা কত ছিল? আমি একদম ছোট ছিলাম, কিছুই বুঝতাম না। হঠাৎ করে অমন একটা বড় সিদ্ধান্তে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ওই জন্যই তো কাকুকে বলেছিলাম আমাকে সাথে করে নিয়ে যেতে। কাকু যখন চলে যাচ্ছিলেন আমি নিজের সবটুকু আতঙ্ক নিয়ে ওনার হাত ধরেছিলাম। আমি স্রেফ পালিয়ে বাঁচতে চেয়েছিলাম আব্বু। তোর কাকু তোকে নিয়ে চলে গেল, কিন্তু একবারও তোকে বোঝালো না? ওনার উচিত ছিল তোকে বোঝানো। যাই হয়ে যাক, বিয়েটা তো সত্যি ছিল, তাই না? তোর তো বিয়েটা হয়েই ছিল আইনত এবং সামাজিকভাবে। কিন্তু আমি তো বিয়েটা করতে চাইনি আব্বু। আমাকে তো জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। আম্মু নিজের বন্ধুত্ব ঠিক রাখার জন্য, নিজের ওয়াদা রক্ষা করার জন্য ওনার বান্ধবীর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন। অথচ সেই মেয়েটা আমার থেকে বয়সে অনেক সিনিয়র ছিল। আমি লোকমুখে তাই শুনেছিলাম। একজন অল্প বয়সের ছেলে হয়ে আমি কিভাবে আমার থেকে বয়সে বড় কাউকে মেনে নিতাম? তুই কি একবারও মেয়েটাকে দেখেছিলে আকাশ, বিয়েটা যখন হচ্ছিল বা তার আগে? না আব্বু, আমি মেয়েটাকে দেখিনি। বিয়ে পড়ানোর পর আর ইচ্ছাও হয়নি দেখার। মনে অনেক ঘৃণা আর জেদ চেপে বসেছিল। নিজের থেকে বয়সে বড় একটা মেয়েকে কিভাবে বউ হিসেবে মেনে নেয় কেউ? তাই তো আমি কাকুর সাথে যোগাযোগ করি। কাকু যখন আমাকে চলে যাওয়ার পরামর্শ দিল আমি এক মুহূর্ত দেরি করিনি। আমার মনে হয়েছিল আমি যদি না পালাই তবে আমার জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। আশরাফ চৌধুরী এবার ছাদের রেলিং ধরে আকাশের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ালেন। ওনার গলার স্বর কান্নায় ভারী হয়ে এলো। তোর এই একটা জেদ আর সিদ্ধান্তের জন্য তোর মায়ের সাথে ওনার বান্ধবীর সম্পর্কটা চিরতরে নষ্ট হয়ে গেল রে। তুই কি জানিস তারা কেমন ছিল? তারা ছিল কলেজের বান্ধবী, বান্ধবী কম বোন ছিল তারা। তোর মা আজও সেই বান্ধবীর কথা মনে করে আড়ালে কাঁদে। একটা কথা দেওয়ার সম্পর্ক এমন বিশ্রীভাবে ভেঙে গেল যে আজ তারা তাদের মুখ দেখারও উপক্রম নেই। তুই তো চলে গেলি অস্ট্রেলিয়ায় রঙিন জীবনে, কিন্তু এখানে যে সম্পর্কগুলো ছাই হয়ে গেল তার দায়ভার কে নেবে? আকাশের চোখের কোণে তখনও জল চিকচিক করছে। রাতের অন্ধকারে সে তার বাবার বিষণ্ণ পিঠটার দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে তার অতীতের ওই একটা ভুল সিদ্ধান্ত আজও সবার জীবনে কাটা হয়ে পিঠে আছে। ভার্সিটির দিনগুলো আকাশের কাছে কেমন জানি গোলমেল লাগছে। সে লক্ষ্য করছে তিথি ম্যাম ক্লাসের অন্য সব স্টুডেন্টদের সাথে খুব চমৎকার ব্যবহার করেন। সোহেল বা অন্য কোনো কেউ পড়া না বুঝলে ম্যাম হেসে হেসে তাদের বুঝিয়ে দেন। মাঝে মাঝে টুকটাক জোকসও করেন। ম্যামকে যখন হাসি খুশি দেখেন তখন আকাশ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ম্যামের নজর যখনই আকাশের উপর পড়ে তখনই ওনার মুখটা তিতা করালোর মতো হয়ে যায়। ম্যামের হাসি খুশি চেহারাটা মুহূর্তেই গম্ভীর আর কঠিন হয়ে ওঠে। আজব তো, ম্যাম সবার সাথে এত সুন্দর করে গল্প করেন আর আমি সামনে গেলেই মনে হয় ওনার অ্যালার্জি শুরু হয়ে যায়। আমি কি ওনার কোনো ক্ষতি করেছি? টিফিনের সময় আকাশ দেখলো তিথি ম্যাম করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন। সে ভাবলো একবার ম্যামের সাথে নিজে থেকে কথা বলে দেখবে। আকাশ দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ম্যামের সামনে দাঁড়ালো। ম্যাম আসসালামু আলাইকুম, একটু কথা ছিল। এখন আমার সময় নেই আকাশ, যা বলার ক্লাসে বলবে, আর বারবার আমার সামনে আসার দরকার নেই। না ম্যাম, আসলে আমি জাস্ট একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। তোমাকে বললাম না আমি ব্যস্ত। একটা কথা একবারে বললে কি তোমার কানে যায় না? বেশি কথা বলা স্টুডেন্ট আমার একদমই পছন্দ না। যাও এখান থেকে।
তিতির হঠাৎ এমন চড়া মেজাজ দেখে আকাশ একদম থমকে গেল। সে বুঝতে পারছে না সে এমন কি অপরাধ করেছে যে ম্যাম তাকে এভাবে সবার সামনে বকা দিলেন। ম্যামের এই অকারণে রাগ করা আর অবহেলা আকাশকে খুব কষ্ট দেয়। সে মাথা নিচু করে সেখান থেকে সরে আসলো। তিতি চলে যাওয়ার পর আকাশ দূর থেকে ম্যামের দিকে তাকিয়ে রইল। ইস, মানুষটা রেগে গেলেও কত সুন্দর লাগে। প্রথম দিন যখন ওনার সাথে ধাক্কা খেয়েছিলাম তখন তো ভাবতেই পারিনি উনি আমার টিচার হবেন। তিথি ম্যাম দেখতে এতটা স্লিম আর এতটা কিউট যে ওনাকে দেখলে যে কেউ ভুল করে স্টুডেন্ট মনে করবে। ওনার হাসিটা যখন দেখি মনে হয় যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু উনি আমাকে দেখলেই কেন এমন অদ্ভুত ব্যবহার করেন? কেন এত অ্যাটিটিউড দেখান? আকাশের মনটা বারবার তিথির সাথে কথা বলতে চায়। কেন জানি ওনার ওই মায়া ভরা মুখটা একবার দেখার জন্য আকাশ সারাদিন ছটফট করে। কিন্তু তিথি আকাশকে একদমই পাত্তা দিতে চান না। তিনি আকাশকে সবসময় এড়িয়ে চলেন যেন আকাশ একটা অদৃশ্য দেওয়াল। এদিকে তিথি নিজের কেবিনে ঢুকে দরজা বন্ধ করে বুকের উপর হাত রাখলো। ওনার বুকটা তখন ধরফর করছে। আকাশকে বকা দিয়ে ওনার নিজেরই খারাপ লাগছে, কিন্তু ওনার কাছে এছাড়া আর কোনো উপায় নেই। আকাশকে দেখলে ওনার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। যে ছেলেটাকে তিনি নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে চেয়েছিলেন, সেই ছেলেটা তাকে বড় বলে অবজ্ঞা করে পালিয়ে গিয়েছিল। আর সেই ছেলেই আবার তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, তাও আবার এক অদ্ভুত মায়া নিয়ে। আকাশ, তুমি জানো না তোমাকে এড়িয়ে চলতে আমার কতটা কষ্ট হয়। তুমি যখন আমার সাথে কথা বলতে আসো আমার ইচ্ছে করে চিৎকার করে সবটা বলে দেই, কিন্তু তুমি তো আমাকে চিনতেই পারোনি। তুমি তো আমাকে স্রেফ তোমার টিচার মনে করো, অথচ আমি আজও সেই 5 বছর আগের স্মৃতিগুলো আঁকড়ে বেঁচে আছি। বিকেলবেলা ক্লাস শেষ হওয়ার পর আকাশ ক্যাফেটেরিয়ায় একা বসেছিল। তার মাথায় শুধু তিথি ম্যামের ওই রাগী মুখটা ঘুরছে। সোহেল এসে আকাশের পাশে বসলো। কিরে আকাশ, তোকে এমন ছেঁকা খাওয়া প্রেমিকের মতো লাগছে কেন? ম্যাম কি আবার বকা দিয়েছে? আরে ধুর, ম্যাম কেন জানি আমাকে সহ্যই করতে পারেন না। সোহেল, তুই দেখলি না কালো সামান্য একটা কারণে আমাকে সবার সামনে ঝাড়ি দিলেন, অথচ তোদের সাথে কত সুন্দর হাসাহাসি করেন। ম্যাম হয়তো তোকে একটু বেশি ভালোবাসে, তাই শাসনের ভাগটাও বেশি। আর তাছাড়া ম্যাম তো দেখতে কোচি, তার উপর তুই আবার হ্যান্ডসাম স্টুডেন্ট, হয়তো তোকে দেখলে ওনার মনের মধ্যে কিছু একটা হয়। ফাইজলামি করিস না তো, ম্যাম ম্যামের মতোই, কিন্তু ওনার এই আজব ব্যবহার আমাকে পাগল করে দিচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছি না কেন উনি আমাকে দেখলেই এমন করেন। তবে যাই বলিস সোহেল, ম্যাম দেখতে যা না একদম পরীর মতো কিউট। আকাশ আসলো, তার মনের ভিতর একটা খচখচানি লেগেই রয়েছে। সে ঠিক করলো তিথি ম্যাম কেন এমন করছেন সেটা তাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে আকাশ জানে না তার এই কৌতূহল তাকে এমন এক সত্যের দিকে নিয়ে যাচ্ছে যা তার পুরো জীবনটাকেই আবারও ওলটপালট করে দেবে। ভার্সিটি লাইব্রেরিটা আজ একদম ফাঁকা। বিকেলে রোদ জানালার ফাঁক দিয়ে এসে সেলফের উপর পড়ছে। আকাশ লাইব্রেরির একদম পেছনের দিকে একটা সেলফে বই খুঁজছিল। হঠাৎ সে দেখলো তিথি ম্যাম একটি উঁচু সেলফ থেকে একটা ভারী ডিকশনারি পড়ার চেষ্টা করছেন। ম্যাম অনেকটা নিচু থেকে হাত বাড়িয়েও বইটা নাগালে পাচ্ছেন না। তিনি একটু পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হলেন। ঠিক তখনই ওনার হাতে ভারসাম্য বিগড়ে গেল। সেলফের ওপর থেকে অনেকগুলো মোটা মোটা বই একসাথে ওনার গায়ের উপর পড়তে যাচ্ছিল। আকাশ খুব কাছে ছিল। সেই মুহূর্তে মধ্যে দৌড়ে গিয়ে ম্যামকে এক হাতে জড়িয়ে ধরে সরিয়ে আনলো, কিন্তু তার হুড়ো করতে গিয়ে দুজনের পা জড়িয়ে গেল এবং তারা দুজনে লাইব্রেরি মেঝেতে পড়ে গেলেন। পরের সময় আকাশ খেয়াল রাখলো যাতে ম্যামের গায়ে কোনো আঘাত না লাগে, তাই সে নিজেকে নিচে রেখে ম্যামকে আগলে ধরলো। তিথি এখন আকাশের একদম পুরো বুকের উপর পড়ে আছে। কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীটা যেন থমকে গেল। আকাশ মোহিত হয়ে তিথির চোখের দিকে তাকিয়ে রইল। এত কাছ থেকে তিথিকে এর আগে সে কখনো দেখেনি। ম্যামের এলোমেলো হয়ে যাওয়া চুল আর ওনার নিঃশ্বাসের শব্দ আকাশকে এক অন্য জগতে নিয়ে গেল। আকাশের মনে হলো এই মানুষটার মধ্যে এমন কিছু আছে যা তাকে চুম্বকের মতো টানে, কিন্তু এই মুগ্ধতা বেশিক্ষণ টিকলো না। তিথি যখন বুঝতে পারলো তিনি কারোর উপর পড়ে আছেন, ওনার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। তিনি ছিটকে সরে দাঁড়ালেন এবং নিজের ওনার ঠিক করতে করতে রাগে কাঁপতে শুরু করলেন। আকাশ তখনও মেঝেতে বসে আছে। সে বেশ থতমত খেয়ে গেছে। তিথি সোজা আকাশের সামনে গিয়ে দাঁড়ালেন এবং কোনো কিছু চিন্তা না করে সজোরে আকাশের গালে একটা চড় বসিয়ে দিলেন। তোমার সাহস তো কম না। প্রথম দিন থেকেই দেখছি তোমার এই গায়ে পড়াটা যাচ্ছে না, তাই না?
গতকাল করিডোরে ধাক্কা মারলে, আজ লাইব্রেরিতে এসে আমাকে এইভাবে ধরার সাহস পাচ্ছ কোত্থেকে? ম্যাম, আপনি ভুল বুঝছেন। বইগুলো আপনার ওপর পড়তে যাচ্ছিল, আমি শুধু আপনাকে বাঁচাতে চেয়েছিলাম। চুপ করো, একদম একটা কথাও বলবে না। তুমি কি ভুলে যাচ্ছ যে আমি তোমার টিচার? স্টুডেন্ট হয়ে টিচারের গায়ে হাত দিতে তোমার লজ্জা করে না? তুমি তো দেখছি একটা অভদ্র এবং ক্যারেক্টারলেস ছেলে। অস্ট্রেলিয়া থেকে এসেছো বলে কি ভেবেছো এখান থেকে যা খুশি তাই করবে? মেয়েদের দেখলে কি তোমার হিতাহিত জ্ঞান থাকে না? আকাশ একদম স্তব্ধ হয়ে গেল। ম্যাম তাকে জানাই তাই বলে অপমান করছে। জ্বরে যন্ত্রণার চেয়েও ম্যামের এই বিষাক্ত কথাগুলো আকাশের বুকে তীরের মতো বিচ্ছে। আকাশ কোনোদিন কল্পনা করেনি যে ম্যাম তাকে এতটা নিচু মনে করবেন। আকাশের চোখে জল চলে আসলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে খুব নিচু স্বরে বলল, ম্যাম, আমি সত্যি ইচ্ছে করে কিছু করিনি। আপনি পড়ে যাচ্ছিলেন বলেই আমি এগিয়ে এসেছিলাম। আমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো এটাই করত। আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম। যদি আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়ে থাকেন তবে আমি মন থেকে সরি বলছি। আমাকে ভুল বুঝবেন না প্লিজ। তোমার এই সরির আমার দরকার নেই। তোমার মতো ছেলেদের আমি খুব ভালো করেই চিনি। মুখ দেখলেই মনে হয় কত ভালো মানুষ, কিন্তু ভেতরটা একদম নোংরা। আমার সামনে আর কোনোদিন আসবে না। এরপর যদি দেখি তুমি আমার আশেপাশে ঘুরোঘুরি করছো, তবে আমি প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করব, যাতে তোমাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়। এখন আমার চোখের সামনে থেকে দূর হও। আকাশের আর কিছু বলার মতো শক্তি ছিল না। সে বুঝতে পারলো তিথি ম্যামের মনে তার জন্য এক বিন্দুও সম্মান নেই। সে কেন জানি ম্যামের উপর রাগ করতে পারলো না, বরং তার বুকটা ফেটে কান্না আসছিল। সে দ্রুত পা চালিয়ে লাইব্রেরি থেকে চলে গেল। আকাশ চলে যাওয়ার পর তিথি ওখানে দেওয়াল ধরে বসে পড়লেন। ওনার চোখে বাদ ভাঙ্গা অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি আকাশের গালে চড় মেরেছেন ঠিকই, কিন্তু ওনার নিজের হাতটা থরথর করে কাঁপছে। কেন আকাশ, কেন তুমি বারবার আমার এত কাছে আসো? কেন তোমার ওই মায়া ভরা চোখ দিয়ে আমার দিকে তাকাও? আমি তো তোমাকে ঘৃণা করতে চাই, কিন্তু তোমার এক একটা ছোট্ট ছোট্ট যত্ন আমাকে দুর্বল করে দিচ্ছে। আমি তোমাকে এই জন্য চড় মেরেছি যাতে তুমি আমার থেকে দূরে থাকো। তোমার কাছে আসা মানেই আমার পুরনো সেই ক্ষতগুলো আবার রক্তক্ষরণ হওয়া। তুমি তো আমাকে চিনতেই পারোনি, তবে কেন আমার জীবনটা আবার ওলটপালট করতে এসেছো? তিথি ম্যাম অনেকক্ষণ লাইব্রেরি মেঝেতে বসে একাই কাঁদলেন। ওদিকে আকাশ ভার্সিটির পেছনের মাঠে একটা গাছের নিচে একা বসে রইল। তার মনে শুধু একটাই প্রশ্ন, কেন? কেন তিথি ম্যাম তাকে এত ঘৃণা করে? লাইব্রেরি সেই ঘটনার পর আকাশ চলে যেতে তিথির রাগ যেন মুহূর্তে জল হয়ে গেল। তিনি শূন্য দৃষ্টিতে মেঝেতে পড়ে থাকা বইগুলোর দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ তার মনে হলো আকাশ তো আসলেই তাকে বাঁচাতে চেয়েছিল। বইগুলো যেভাবে উপর থেকে পড়ছিল, আকাশ না থাকলে হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। অথচ তিনি সেই কৃতজ্ঞতা স্বীকার না করে উল্টো ছেলেটাকে সবার সামনে অপমান করলেন, তার গায়ে হাত তুললেন। নিজের ওপর চরম ঘৃণা হতে লাগলো তিথি। তিনি বুঝতে পারলেন আবেগের বশবর্তী হয়ে তিনি অনেক বড় অন্যায় করে ফেলেছেন। তিথি আর দেরি করলো না, চোখ মুছে দ্রুত লাইব্রেরি থেকে বেরিয়ে আকাশকে খুঁজতে শুরু করলো। ভার্সিটির করিডোর, কমন রুম, কোথাও তাকে পাওয়া গেল না। সবশেষে তিনি মাঠের এক কোণে বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে আকাশকে বসে থাকতে দেখলেন। আকাশের কাঁধ দুটো তখনও মাঝে মধ্যে কেঁপে উঠছে। তিথি খুব অপরাধ বোধ নিয়ে ধীর পায়ে আকাশের পেছনে গিয়ে দাঁড়ালো। আকাশ, পরিচিত কণ্ঠ শুনে আকাশ ঝট করে চোখ মুছল। উঠে দাঁড়িয়ে ম্যামের দিকে থেকে মুখ ফিরিয়ে নিল। তার বুকটা তখনও অভিমানে ভরে আছে। আকাশ কিছু না বলে চলে যেতে চাইল, কিন্তু তিথি তাকে বাধা দিল। শোনো আকাশ, চলে যেও না। আমি আসলে খুব লজ্জিত। রাগের মাথায় তোমাকে ওভাবে চড় মারা আর কথাগুলো বলা একদম ঠিক হয়নি। তুমি তো আমাকে বাঁচাতে চেয়েছিলে, অথচ আমি উল্টো তোমাকে অপমান করলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আই এম রিয়েলি সরি। আকাশ এবার তিথির দিকে তাকালো। তার লাল হয়ে থাকা চোখগুলো দেখে তিথির কলিজা যেন মোচড় দিয়ে উঠল। আকাশ একটা লম্বা শ্বাস নিয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগে তিথি অবচেতন মনে অস্পষ্ট স্বরে বলে উঠল, আকাশ, তুমি কি সত্যিই আমাকে চিনতে পারছো না? ম্যামের মুখ থেকে এমন অদ্ভুত প্রশ্ন শুনে আকাশ একদম আকাশ থেকে পড়ল। সে বড় বড় চোখ করে তিথির দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন রাজ্যের বিস্ময়। আমি কি আপনাকে চিনি? ম্যাম, আমাকে প্লিজ একটু খুলে বলবেন আপনি আমার সাথে এমন কেন ব্যবহার করেন? আমি গত কয়েকদিন ধরে এটাই বুঝতে পারছি না। আপনি সবার সাথে কত হাসি খুশি থাকেন, কিন্তু আমাকে দেখলেই কেন এতটা বদলে যান? কেন আমাকে এতটা এড়িয়ে চলেন? আমার দোষটা কি? আমি তো আপনাকে এই ভার্সিটিতে আসার আগে
কখনো দেখিওনি। না দেখেও তো আমাকে নিজের নামে করে নিয়েছো, তাই না? তিথির এই রহস্যময় কথা শুনে আকাশ আবারও কুচকানো ভুরু আর সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকালো। আকাশের মনে হলো ম্যামের প্রতিটি কথার পেছনে কোনো না কোনো গভীর ইঙ্গিত লুকিয়ে আছে, যা সে ধরতে পারছে না। কি বলছেন ম্যাম? আমি আপনাকে নিজের নামে করে দিয়েছি মানে? আপনার কথাগুলো একদম গোলমেলে লাগছে। আমি কি আপনার কোনো আত্মীয় বা পরিচিত কারোর মতো দেখতে, নাকি আপনি আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন? তিনি আকাশের চোখে স্বচ্ছতা দেখে বুঝতে পারলেন ছেলেটা মিথ্যা বলছে না, তার আসলে কিছু মনে নেই। হয়তো সেই ছোটবেলার বিয়েটা আকাশের কাছে সেফ একটা দুঃস্বপ্ন ছিল, যা সে মন থেকে মুছে ফেলেছে। আর না হলে সে ইচ্ছে করে এমন না জানার ভান করছে যাতে তাকে কোনো দায়িত্ব নিতে না হয়। তিথি ম্যাম পুরনো সেই ক্ষতের জ্বালা আবারও টাটকা হয়ে উঠল। তার আর কথা বাড়াতে ইচ্ছে করলো না। এই অবহেলাটা আর বিস্মৃতি তাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। থাক, বাদ দাও। আমারই ভুল হয়েছে তোমার সাথে কথা বলতে আসা। কিছু কথা না জানাই ভালো। এখন ক্লাসে যাও, আমার অনেক কাজ আছে। কথাটি বলে তিথি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। তিনি দ্রুত পায়ে নিজের কেবিনের দিকে হাঁটতে শুরু করলেন। আকাশের এই চিনতে না পারা যেন তার নারীত্বে আঘাত করলো। ওদিকে আকাশ মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে রইল। তার মনে শুধু একটা শব্দই বারবার প্রতিধ্বনিত হতে লাগলো, নিজের নামে করে নেওয়া। ফারহান স্যার তিথির কেবিনে ঢুকলেন। ওনার হাতে অনেকগুলো ফাইল আর ল্যাপটপ। তিথিকে দেখে খুব অনুনয় করে বলেন, তিথি, আমি একটা বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি তো জানো আমি পিএইচডির জন্য দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু তার আগে আমার একটা রিসার্চ পেপার পাবলিক করা খুব দরকার। এই টপিকটা নিয়ে তুমি আগে অনেক কাজ করেছো, তাই তোমার সাহায্য ছাড়া আমি এটা শেষ করতে পারবো না। আমাকে একটু হেল্প করবে প্লিজ? আপনি যখন এত কথা বলছেন, এত করে বলছেন স্যার, আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে সাহায্য করার। তবে কবে এটা জমা দিতে হবে? যত তাড়াতাড়ি সম্ভব তিথি। আমরা যদি আজ থেকে এই কাজ শুরু করি তাহলে খুব ভালো হয়। তোমার এই রিসার্চের উপর দখল দারুণ। আমি জানি তুমি পাশে থাকলে কাজটা একদম সহজ হয়ে যাবে। ফারহান স্যারের করুণ অনুরোধ শুনে তিথি না করতে পারলেন না। এরপর থেকে দেখা গেল তিথি আর ফারহান স্যার প্রায় সারাদিনই লাইব্রেরি বা কমন রুমে বসে গবেষণার কাজে ডুবে আছেন। তিথি আগে ফারহান স্যারকে খুব বিরক্তিকর আর ফালতু স্বভাবের লোক ভাবতেন, কিন্তু একসাথে কাজ করতে গিয়ে ওনার ধারণা অনেকটা বদলে গেল। না, মানুষটাকে যতটা বিরক্তিকর ভেবেছিলাম ততটা উনি নন। কাজের প্রতি ওনার বেশ আগ্রহ আছে। মানুষটা আসলে মন্দ নয়। গবেষণার কাজের ফাঁকে তাদের মধ্যে টুকটাক গল্প আর বন্ধুত্ব বাড়তে লাগলো। মাঝে মধ্যে দুজনে একসাথে কফি খাচ্ছেন, আবার কোনো কঠিন পয়েন্ট নিয়ে হাসাহাসিও করছেন। কাজের খাতিরে তারা অনেকটা কাছাকাছি চলে আসলেন, কিন্তু দূর থেকে এই দৃশ্য আকাশ প্রতিদিন লক্ষ্য করছিল। আকাশের ভেতরে কেন জানি এক অজানা হিংসা আর জ্বালা হচ্ছিল। সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তিথি ম্যাম ফারহান স্যারের সাথে এত সময় কাটাচ্ছেন। একদিন বিকেলে তিথি করিডোর দিয়ে একা হেঁটে যাচ্ছিলেন। করিডোরটা একটু অন্ধকার ছিল। হঠাৎ পেছন থেকে কেউ একজন তিথির হাত শক্ত করে ধরল এবং টান দিয়ে পাশের একটা অন্ধকার রুমে নিয়ে গেল। কে আপনি? ছাড়ুন আমাকে। আপনি কে? আপনার সাহস তো কম না? অন্ধকার রুমে তিথি প্রচন্ড ভয় পেয়ে গেল। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু তার আগেই একটা শক্ত হাত তার মুখ চেপে ধরল। ওই ব্যক্তিটি তিথির কোমর জড়িয়ে ধরল এবং তার ঘাড়ের কাছে হাত দিয়ে স্পর্শ করতে লাগলো। তিথি আতঙ্কে কাঁপতে শুরু করলেন, কিন্তু অদ্ভুতভাবে এই স্পর্শটা ওনার কাছে খুব চেনা মনে হতে লাগলো। তিথি কাঁপা কাঁপা গলায় আবারও বলেন, কে আপনি? কি চান? ছেড়ে দিন আমাকে। ওই ব্যক্তিটি এবার তিথির গায়ে জোরে দেওয়ালের সাথে চেপে ধরল, একদম মুখের কাছে মুখে না, খুব শান্ত কিন্তু গভীর গলায় বলে উঠল, সেদিন লাইব্রেরিতে কি বলছিলেন আপনি? আমি আপনার নামে করা মানে কি? আমি তখন বুঝিনি, কিন্তু এখন আমাকে সবটা বুঝিয়ে বলেন। আকাশ, এটা তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে এভাবে অভদ্রতা করছো? ছাড়ো আমাকে, এক্ষুনি ছাড়ো। আমি একদমই ছাড়বো না ম্যাম। যতক্ষণ না আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন ততক্ষণ আপনি এখান থেকে এক পাও নড়তে পারবেন না। সেদিন কেন বললেন যে আমি না দেখেও আপনাকে নিজের নামে করে দিয়েছি? সেদিন কেন বললেন যে আমি না দেখেও আপনাকে নিজের নামে করে নিয়েছি? এর মানে কি? আমাদের মধ্যে কি আগে কোনো সম্পর্ক ছিল? আপনি আমাকে কেন এত এড়িয়ে চলেন? আজ আপনাকে সব বলতে হবে। আকাশ, তুমি বেশি বাড়াবাড়ি করছো। তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার টিচার। আমার সাথে এমন ব্যবহার করার ফল খুব খারাপ হবে। আমাকে যেতে দাও বলছি। টিচার তো আপনি এখন হয়েছেন, কিন্তু তার আগে আপনি কে ছিলেন? আপনার ওই কথার মানে আজ আমাকে জানতেই হবে।
আর আপনি কেন ওই ফারহান স্যারের সাথে সারাদিন এত মাখামাখি করছেন? আমার এগুলো একদম ভালো লাগছে না ম্যাম। আমাকে ওভাবে এড়িয়ে যাবেন না। তুমি কে যে আমাকে বাধা দেবে? আমি কার সাথে মিশবো আর কার সাথে কাজ করব সেটা কি তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে? আমাকে ছাড়ো আকাশ। আমি আপনার কেউ হই কি না সেটা আপনি ভালো জানেন। ওই ফারহান লোকটা আপনার যোগ্য না। আমাকে আজ সব সত্যিটা বলতেই হবে ম্যাম। আপনি আমাকে চেনেন, তাই না? তিথি এবার বেশ রেগে গিয়ে আকাশে বুক ঠেলে সরিয়ে দিতে চাইলেন, কিন্তু আকাশ ছিল অনড়। সে তিথিকে আরো শক্ত করে দেওয়ালের সাথে আটকে ধরল। অন্ধকার ঘরে দুজনের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। তিথি বুঝতে পারলেন আজ আকাশের জেদের কাছে তিনি অসহায়। পুরনো সেই লুকানো সত্যটা কি আজ বের হয়ে আসবে? তিথি একদিকে ভয় আর অন্যদিকে আকাশের গায়ের গন্ধে ভীষণভাবে অস্থির হয়ে উঠলেন। অন্ধকার ঘরে আকাশের শক্ত বাঁধন আর উত্তপ্ত নিঃশ্বাসের শব্দে তিথির বুকটা ফেটে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সবকিছু বলে দিবেন। আকাশ, আমি তোমার সেই অভাগী স্ত্রী যাকে তুমি বয়সে বড় বেলে দোলে ঠেলে দিয়েছিলে। কিন্তু পরক্ষণেই তার মনে জিদ চেপে বসল যে আকাশ তাকে কোনোদিন সম্মানের চোখে দেখেনি। আজ সে কোন অধিকারে এভাবে তাকে আটকে ধরেছে? তিথি নিজের সমস্ত শক্তি দিয়ে আকাশকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন। নিজের সীমা ছাড়িয়ে যেও না আকাশ। তুমি স্রেফ আমার একজন স্টুডেন্ট, এর বেশি কিছুই না। আর দ্বিতীয়বার যদি আমাকে স্পর্শ করার চেষ্টা করো তবে আমি ভুলে যাব যে তুমি আমার পরিচিত কেউ। আমি তোমাকে সেদিন কি বলেছি না বলেছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার মতো একটা ছোট বাচ্চার কাছে জবাবদিহি করার কোনো প্রয়োজন আমি মনে করি না। ম্যাম, আমি শুধু সত্যিটা জানতে চাচ্ছি, কেন আপনি আমাকে এভাবে অপমান করছেন? কারণ তুমি অপমানের যোগ্য। এখন আমার সামনে থেকে সরে দাঁড়াও, আর মনে রেখো আমার জীবন নিয়ে মাথা ঘামানোর অধিকার তোমাকে কেউ দেয়নি। কথাগুলো কাট আর শক্ত গলায় বলেই তিথি সেখান থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। নিজের কেবিনে ঢুকে দরজা বন্ধ করে তিনি জোরে জোরে হাঁপাতে লাগলেন। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। টেবিলের উপর রাখা পানি গ্লাসটা এক চুমুকে শেষ করে তিনি মনে মনে বললেন, তুমি চাইলেও আর আমার মুখ থেকে সত্যটা শুনতে পারবে না আকাশ। তুমি আমাকে ভুলে গেছো, আমার যৌবন আর ভালোবাসাকে অবজ্ঞা করেছো। এখন আমি তোমাকে আমার বিরহে পুড়িয়ে মারবো। পরের দিন সকালে আকাশ ভার্সিটির করিডোর দিয়ে বিষণ্ণ মনে হাঁটছিল। গতরাতের অপমানটা সে কিছুতেই ভুলতে পারছে না। হঠাৎ তার নজরে গেল ডিপার্টমেন্টের বারান্দার দিকে। সেখানে দেখলো তিথি ম্যাম আর ফারহান স্যার খুব মনোযোগ সহকারে কোনো একটা ফাইল দেখছেন আর হাসাহাসি করছেন। ফারহান স্যার ম্যামের খুব কাছাকাছি দাঁড়িয়ে কফি খাচ্ছেন। ম্যামকে দেখে মনে হচ্ছে না যে কাল রাতে তিনি কারোর ওপর এত বড় রাগ ঝেড়েছেন। এটা দেখে আকাশের বুকের ভেতর হু হু করে উঠল। কেন জানি তার খুব রাগ হতে লাগলো ফারহান স্যারের উপর। ম্যাম, এই লোকটার সাথে এত কি গল্প করেন? আমাকে দেখলেই বাঘের মতো গর্জে ওঠেন, আর ওনার সাথে কি সুন্দর হাসছেন। অসহ্য। আকাশ যখন রাগে গজগজ করছিল ঠিক তখনই তার এক ঘনিষ্ঠ বন্ধু নিলয় এসে আকাশের কাঁধে হাত রাখলো। নিলয় বেশ আগে থেকে এই ভার্সিটিতে পড়েছে, তাই সে এখানকার সব হাড়ির খবর জানে। কিরে আকাশ, ম্যামের দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? দেখছিস তিথি ম্যাম বিবাহিত জানা সত্ত্বেও ফারহান স্যার কীভাবে আঠার মতো ওনার পিছনে লেগে আছেন। লোকটার লজ্জাশরম বলতে কিচ্ছু নেই। হঠাৎ নিলয়ের মুখে এই কথা শুনে আকাশের সারা শরীরে যেন এক লহমায় অবশ হয়ে গেল। সে কানকে বিশ্বাস করতে পারছে না। সে বড় বড় চোখ করে নিলয়ের দিকে তাকালো। নিলয়, তুই কি বললি? ম্যাম বিবাহিত মানে ঠিক বুঝলাম না। তুই কি সত্যি বলছিস? আরে হ্যাঁ ভাই, এটা তো পুরনো খবর। পুরো ইউনিভার্সিটি জানে যে ম্যাম বিবাহিত। ম্যাম এই ভার্সিটিতে জয়েন করার পরপরই সবাইকে স্পষ্ট বলে দিয়েছেন যে তিনি বিবাহিত। শুধু তাই নয়, উনি ওনার হাজব্যান্ডের ব্যাপারে খুব একটা কথা বলতে পছন্দ করেন না। সবসময় সিঁথিতে সিঁদুর না পড়লেও ওনার গাম্ভীর্য আর কথাবার্তায় সবাই জানে উনি সিঙ্গেল নন। তিথি বিবাহিত এই কথাটা শোনার পর থেকে আকাশের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার মনে হতে লাগলো কেউ যেন তার কলিজাটা খামচে ধরেছে। এক তীব্র যন্ত্রণে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারছে না ম্যাম বিবাহিত হলে তার কেন এত কষ্ট হচ্ছে। সে তো ম্যামকে শুধু তার টিচার হিসেবে জানতো, তবে কেন আজ মনে হচ্ছে সে তার জীবনের সবচেয়ে দামি কিছু হারিয়ে ফেলেছে। কিন্তু উনি তো কোনোদিন ওনার হাজব্যান্ডকে নিয়ে ভার্সিটিতে আসেন না, এমনকি ওনার পার্সোনাল লাইফ নিয়েও কাউকে কিছু বলেন না। ওটাই তো রহস্য।
কেউ বলে ওনার ডিভোর্স হয়ে গেছে, কেউ বলে ওনার হাজব্যান্ড বিদেশে থাকে। তবে ফারহান স্যার মনে হয় ভাবেন ম্যামের হাজব্যান্ড নেই, তাই উনি সুযোগ খোঁজার চেষ্টা করেন। কিন্তু ম্যাম ওনাকে খুব একটা পাত্তা দেন না, শুধু রিসার্চের কাজের জন্য মেশেন। নীল আরো কিছু বলছিল, কিন্তু আকাশে কানে আর কোনো শব্দ ঢুকছিল না। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, তিথি বিবাহিত। আকাশের চোখের সামনে ভেসে উঠল তিথি সেই মায়াবী মুখটা। আকাশের মনে এক ভয়ঙ্কর হাহাকার শুরু হলো। কেন জানি তার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। কেন সে বুঝতে পারছে না যে তিথির স্বামী আসলে কে, আর কেনই বা তিথি ম্যাম তাকে দেখে বলেছিল যে আকাশ তাকে নিজের নামে করে নিয়েছে। আকাশের সব চিন্তা এখন এলোমেলো হয়ে গেল। এক অব্যক্ত যন্ত্রণা এসে করিডোর ছেড়ে অন্যদিকে হাঁটতে শুরু করলো। তার ভেতরে তখন শুধু একটাই হাহাকার, তিথি ম্যাম কি তবে অন্য কারোর? ভার্সিটি থেকে ফেরার পর আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে তার ওপর দিয়ে বড় কোনো ঝড় বয়ে গেছে। চোখ মুখ লাল, চুলগুলো উস্কো খুস্কো, আর হাঁটা চলায় কোনো প্রাণ নেই। বাড়িতে ঢুকে সে কারোর সাথে কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেল। আকাশের বাবা আশরাফ চৌধুরী লিভিং রুমে বসে পত্রিকা পড়ছিলেন। ছেলেকে ওভাবে বিধ্বস্ত অবস্থায় দেখে ওনার মনটা কুঁকাইল। তিনি কয়েকবার আকাশকে ডাকার চেষ্টা করলেন, কিন্তু আকাশ যেন কোনো কথাই শুনতে পারছে না। ডিনারের সময় সে কিছুই খেলো না। রাত বাড়ার সাথে সাথে ছাদের বেলকনিতে একা দাঁড়িয়ে আকাশের বিষণ্ণতা যেন আরো ঘনীভূত হলো। আশরাফ চৌধুরী পা টিপে টিপে ছেলের পাশে এসে দাঁড়ালেন। আকাশের দৃষ্টি আকাশের অন্ধকারের দিকে, কিন্তু মনটা যেন অন্য কোথাও পড়ে আছে। আশরাফ চৌধুরী কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় কথা বলেন। কি রে বাবা, কি হয়েছে তোর? আজ ভার্সিটিতে যাওয়ার সময় দেখলাম কত হাসি খুশি ছিলি, আর আসার পর থেকেই এমন মনমরা হয়ে আছিস কেন? কিছু কি হয়েছে এখানে? কেউ কি কিছু তোকে বলেছেন? বাবা স্নেহমাখা কণ্ঠস্বর শোনা মাত্রই আকাশের ভেতরে জমাট বাঁধা কষ্টগুলো বাদ ভেঙে গেল। সে নিজেকে আর ধরে রাখতে পারল না, একদম ইমোশনাল হয়ে বাবাকে জড়িয়ে ধরল। একজন যুবকের এভাবে ভেঙে পড়া দেখে আশরাফ চৌধুরী অবাক হলেন, বুঝলেন ব্যথাটা অনেক গভীরে। তিনি পরম মমতায় আকাশের পিঠে হাত বোলাতে লাগলেন। কাঁদিস না আকাশ, শান্ত হ। মেয়েটা কে? বাবার মুখে হঠাৎ এই প্রশ্ন শুনে আকাশ ছিটকে সরে দাঁড়ালো। সে ভীষণ অবাক হয়ে বাবার চোখের দিকে তাকালো। সে বুঝতে পারছে না বাবা কিভাবে সব বুঝে ফেললেন। অবাক হচ্ছিস? আরে আমি তো তোর বাবা, বুঝলি? একটা ছেলে কখন এতটাই বিধ্বস্ত হয়ে যায় এটা আমার চেয়ে আর ভালো বুঝবে না কেউ। তোর এই মন খারাপ, এই অস্থিরতা, এসব বলছে তুই কারো মায়ে পড়েছিস। মেয়েটা কে? কোথায় থাকে? কবে থেকে এইরকম অবস্থা? সবটা খুলে বল আমাকে। আসলে আব্বু, তোমাকে কিভাবে বলবো জানি না। উনি হলেন আমাদের ভার্সিটির টিচার। প্রথম দিন যখন ওনাকে করিডোরে দেখেছিলাম, ঠিক তখনই কেন জানি ওনার উপর একটা ভালো লাগা কাজ করেছিল। উনি দেখতে যেমন সুন্দর, ওনার ব্যক্তিত্ব তেমন, কিন্তু উনি আমাকে একদম সহ্য করতে পারেন না। সব সময় অ্যাটিটিউড দেখান, আমাকে এড়ানো চলেন। ওনার এই অবহেলা আমার একদম ভালো লাগতো না। তারপর কয়েকদিন ধরে দেখছিলাম ভার্সিটির অন্য একটা টিচার ফারহান স্যারের সাথে ওনার মেলামেশা খুব বেড়ে গেছে। আমি ওনাকে খুব ভুল বুঝেছিলাম, অনেক রাগও হয়েছিল, কিন্তু আজ জানতে পারলাম তারা আসলে একটা রিসার্চের কাজের জন্য একসাথে সময় কাটাচ্ছেন। কিন্তু আব্বু, আজকের সবচেয়ে বড় আঘাত হলো আমি আজ বন্ধুদের কাছ থেকে জানলাম ম্যাম বিবাহিত। এই কথাটা শোনার পর থেকে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না যে উনি অন্য কারোর। তুই এটা মেনে নিতে পারছিস না কেন? তুই নিজেও তো বিবাহিত, তোর মনে নেই আকাশ? আব্বু প্লিজ এরকম বলো না তো। ওই বিয়েটার কোনো মানেই হয় না। তখন আমি অনেক ছোট ছিলাম, কিছুই বুঝতাম না। ওই বিয়েটাকে আমি কখনো মনেই রাখিনি, আর মানার তো প্রশ্নই আসে না। ওই মেয়েটার কথা দয়া করে আজ তুলো না। আজ মেয়েটার কথা তিতা লাগছে? তুই এখন যার পেছনে বেড়াচ্ছিস সেও তো তোর থেকে বয়সে বড়। তোর ভার্সিটির টিচার মানে সে নিশ্চিতভাবে তোর চেয়ে কয়েক বছরের বড় হবে। এখন সেই মেয়েটা বয়সে বড় ছিল বলে পালিয়েছিলে। আজ তবে কেন এই বড় মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস? এখন কেন বয়সের পার্থক্যটা তোর চোখে পড়ছে না? বাবার এই ধারালো যুক্তির সামনে আকাশ একদম চুপ হয়ে গেল। তার মুখে আর কোনো কথা ফুটলো না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আশরাফ চৌধুরী এবার একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের চোখের দিকে তাকালো। প্রকৃতি সবসময় সবকিছু শুধু আসলে ফিরিয়ে দেয় আকাশ। দেখেছিস তো, প্রকৃতি কোনো ঋণ মনে রাখে না। তুই একদিন
কোন একটা মেয়েকে বয়সের দোহাই দিয়ে কষ্ট দিয়ে পালিয়েছিলি, তাকে মাঝপথে ফেলে এসেছিলেন। আজ দেখ তুই নিজেই সেই একই যন্ত্রণায় পড়ছিস। ওই মেয়েটার পরিবারও ছিল, সমাজ ছিল। তুই চলে যাওয়ার পর সমাজকে তাদের ছেড়ে দিয়েছিল। আজ তুই যে কষ্ট পাচ্ছিস তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট সেই মেয়েটা আর তার পরিবার পেয়েছিল। সমাজটা বড় কঠিন রে আকাশ, আর তুই আজ সেই কঠিন সত্যের সামনে দাঁড়িয়ে আছিস। বাবার প্রতিটি কথা আকাশে কনে সীসার মতো বিঁধতে লাগলো। সে বুঝতে পারল না কেন আজ তার বাবার কথাগুলো তাকে কতটা অপরাধী করে তুলছে। তিথি বিবাহিত, এই সত্যটা তাকে যতটা কষ্ট দিচ্ছে তার চেয়েও বেশি কষ্ট দিচ্ছে তার নিজের অতীত। বাবার প্রতিটি কথা আকাশে কানে তপ্ত সীসার মতো বিচ্ছে। সাদা রেলিং ধরে আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বাবা আশরাফ চৌধুরী ঠিকই বলেছেন, প্রকৃতি কোনো ঋণ রাখে না। সমাজ যে কতটা নিষ্ঠুর হতে পারে তা আজ সে নিজের জীবন দিয়ে উপলব্ধি করছে। সে তো স্রেফ নিজের ইচ্ছে বশবর্তী হয়ে পালিয়ে গিয়েছিল, কিন্তু তার সেই একগুঁয়ে যে একটা মেয়ের জীবন বিষিয়ে দিয়েছে, তার পরিবারকে সমাজের কাছে ছোট করেছে, তা সে কোনোদিন তলিয়ে দেখেনি। আকাশের মনের ভেতর একটা অদ্ভুত অনুশোচনা জেগে উঠল। সে সিদ্ধান্ত নিল তাকে এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। সে মেয়েটির কাছে গিয়ে তাকে ক্ষমা চাইতে হবে। হয়তো এতে তার মায়ের জমাট বাঁধা অভিমানও কিছুটা কমবে। পরদিন সকালে আকাশ বুক ভরা সাহস নিয়ে তার মায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে দেখলো তার মা জায়নামাজে বসে তসবিহ গুনছেন। আকাশ ধীরে ধীরে ঘরে ঢুকলো এবং খুব নরম গলায় মাকে ডাকলো। আম্মু, শরীরটা কি আজ একটু ভালো লাগছে? আমি তোমার জন্য কিছু ফল এনেছি, খাবে? একটু কথা ছিল তোমার সাথে। আকাশের মা ছেলের কণ্ঠ শুনে তসবিহ গোনা বন্ধ করলেন, কিন্তু তার চোখে মুখে স্নেহের বদলে এক কঠিন কঠোর ভাব ফুটে উঠল। তিনি একবারও আকাশের দিকে না তাকিয়ে খুব গম্ভীর আর কর্কশ গলায় কথা বলে উঠলেন। আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। এখান থেকে এখনই চলে যাও। তোমাকে দেখার মতো ধৈর্য বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আম্মু প্লিজ এমন করো না, আমি তো তোমারই সন্তান। একটাবার অন্তত আমার কথা শোনো, আমি সব ঠিক করতে চাই। কি ঠিক করবে তুমি? যে সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো তা কি আর ফিরে আসবে? নিজের স্বার্থের জন্য একটা নিরপরাধ মেয়ের জীবন ছারখার করে দিয়ে এখন এসেছো মাপ চাইতে? তোমার মতো স্বার্থপর ছেলের মুখ দেখাও পাপ। এই ঘর থেকে বের হও বলছি। আমার চোখের সামনে আর আসবে না। তোমার জন্য আমার বান্ধবী আজ আমার শত্রু। তোমার ছায়া দেখলেও আমার ঘৃণা হয়। বের হও এখান থেকে। মায়ের মুখ থেকে এমন বিষাক্ত আর কঠোর কথা শুনে আকাশ একদম ভেঙে পড়ল। সে বুঝতে পারল তার মা মন থেকে মুছে ফেলেছেন তাকে। মুখ ভরা কষ্ট আর চোখে জল নিয়ে আকাশ কোনো মতে ঘর থেকে বেরিয়ে এলো। সে বুঝলো বাড়িতে থেকে এই বরফ গলানো সম্ভব নয়, তাকে সেই মেয়েটির কাছে যেতেই হবে। আকাশ চোখের জল মুছে সোজা তার বাবার স্টাডি রুমে গেল। আশরাফ চৌধুরী তখন একটা ফাইল দেখছিলেন। আব্বু, আমাকে একটা সাহায্য করতে হবে। আমি কি সেই মেয়েটার ঠিকানা পেতে পারি? মানে আমার সেই স্ত্রীর ঠিকানা। ছেলের মুখে এমন কথা শুনে আশরাফ চৌধুরীর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। তিনি ভাবলেন আকাশ হয়তো সব ভুলে সেই মেয়েটিকে এই ঘরে ফিরিয়ে আনতে চাইছে। ওনার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তুই কি সত্যি বলছিস আকাশ? তুই কি সত্যি ওকে খুঁজে বের করতে চাস? আমি তো এটাই চাইছিলাম রে বাবা। ও খুব ভালো মেয়ে, তুই ওকে দেখলে বুঝবি। আব্বু তুমি ভুল বুঝছো। আমি ওকে এই ঘরে ফিরিয়ে আনতে ঠিকানা চাচ্ছি না। আমি স্রেফ ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে চাই। আমি আমার ভুলের জন্য ওর কাছে মাপ চাইবো, যাতে আমার মনের বোঝাটা একটু হালকা হয়। এই সম্পর্কের কোনো মানে হয় না আব্বু। একটা বিয়ে যেটা জোর করে দেওয়া হয়েছিল, যেটাতে আমার কোনো মত ছিল না, সেই সম্পর্কটা আমি কোনোদিন বয়ে বেড়াতে পারবো না। আমি শুধু সব মিটমাট করে নিতে চাই। আকাশের কথা শুনে আশরাফ চৌধুরীর মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। তিনি বেশ হতাশ হলেন। কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর গলায় বললেন যে তিনি ঠিকানা দেবেন না। তিনি চাইলেন না আকাশ আবার গিয়ে মেয়েটাকে নতুন করে কোনো কষ্ট দিক, কিন্তু আকাশ নাছোড়বান্দা। আব্বু তুমি যাই বলো না কেন, আজ হোক বা কাল আমাকে তো ফয়সালা করতেই হবে। আমি সারা জীবন এই অপরাধ বোধ নিয়ে বাঁচতে পারবো না। আর ওকেও তো মুক্তি দিতে হবে। ও হয়তো আজও আমার কারণে কোথাও আটকে আছে। প্লিজ আব্বু ঠিকানাটা দাও। আমি কথা দিচ্ছি আমি কোনো হাঙ্গামা করব না। আকাশের প্রবল জেদ আর অনুনয়ের কাছে আশরাফ চৌধুরী শেষ পর্যন্ত হার মানলেন। তিনি ড্রয়ার থেকে একটা পুরনো ডায়েরি বের করলেন। সেখান থেকে একটা চিঠি লিখে নিয়ে আকাশের দিকে বাড়িয়ে দিলেন। আকাশ ঠিকানা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। হাতে থাকা চিরকুটের ঠিকানা মিলিয়ে আকাশে একটা
অভিজাত বাড়ির সামনে এসে দাঁড়ালো। বুকের ভেতরটা আর অনবরত ঢিপ ঢিপ করছে। আজ সে তার জীবনের সবচেয়ে বড় বোঝাটা নামাতে এসেছে। কলিং বেল টিপতে একজন মাঝবয়সী মহিলা দরজা খুলে দিলেন। আকাশকে দেখা মাত্রই ওনার হাতের ইশারায় দরজাটা বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু তিনি থমকে দাঁড়ান। আকাশের মুখটা ওনার খুব চেনা, যদিও কয়েক বছরে সে অনেক বড় হয়ে গেছে। মহিলাটি আর কেউ না, তিথির মা আয়েশা বেগম, সেই কলিজার বান্ধবী। তুমি তুমি এখানে কোন সাহসে এসেছো আকাশ? লজ্জা করে না তোমার এই চৌখাটে পা রাখতে? খালাম্মা, আমি জানি আপনারা আমার উপর খুব রেগে আছেন। আমি আসলে আমার ভুল বুঝতে পেরেছি। একবার শুধু ভেতরে আসার সুযোগ দিন। খবরদার আমাকে খালাম্মা বলে ডাকবে না। তোমার মতো অকৃতজ্ঞ ছেলের জন্য আমাদের যে সম্মান গেছে তা তুমি কোনো দিনও ফিরিয়ে দিতে পারবে না। যাও এখান থেকে, তোমার ছায়া মারালেও আমার পাপ হবে। ঠিক সেই সময় তিথির বাবা শরীফুল সাহেব এগিয়ে এলেন। আকাশকে দেখে ওনার চোখ মুখ রাগে লাল হয়ে গেল। তিনি নিজের রাগ সামলাতে না পেরে আকাশের দিকে তেড়ে আসলেন। কি চাই তোমার? এতদিন পর আবার ড্রামা করতে এসেছো? আমার মেয়েটার জীবন তো ধ্বংস করে দিয়েছই, এখন কি আমাদের শান্তিতে মরতেও দিবে না? ডাকামি বন্ধ করে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হও। আঙ্কেল, বিশ্বাস করুন, আমি কাউকে ছোট করতে আসিনি। আমি শুধু ক্ষমা চাইতে এসেছি। আমি তখন খুব ছোট ছিলাম, বুঝতে পারিনি আমি কি করছি। ক্ষমা? তোমার মতো ছেলের ক্ষমার কোনো মূল্য নেই আমাদের কাছে। যে বিয়ের আসরে আমার মেয়েকে একা ফেলে পালিয়ে গিয়েছিল, তার মুখে ক্ষমার কথা মানায় না। যাও, তোমার মাকে গিয়ে বলো আমরা তোমাদের মতো নিচু মানুষের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। বাড়ির ভেতরে এই ঝগড়ার চিৎকার শুনে দোতলা থেকে তিথি ধীরে ধীরে নিচে নেমে আসলেন, কিন্তু ড্রয়িং রুমে আকাশকে দেখা মাত্রই তিনি পাথরের মতো দাঁড়িয়ে গেলেন। আকাশ যখন তিথিকে দেখলো, তার মুখ থেকে কথা হারিয়ে গেল। সে চোখ বড় বড় করে তিথির দিকে তাকিয়ে রইল। ম্যাম, আপনি এখানে কি করছেন? আকাশ, তুমি এখানে কি করছো? আর তুমি বা আমার বাড়ির ঠিকানা কোথায় পেলে? আপনার বাড়ি মানে? ম্যাম, আমি ঠিক বুঝতে পারছি না, এটা আপনার বাড়ি মানে কি? বাহ, কি সুন্দর অভিনয়! নাটক করার জায়গা পাও না, তাই এখানে ন্যাকামি করতে এসেছো। সব জেনে শুনে এখন সাধু সাধার চেষ্টা করছো। আয়েশা মনে হয় খুব ভালো করেই শিখিয়ে পাঠিয়েছে তোমাকে। খালাম্মা, আম্মু আমাকে পাঠায়নি, আমি নিজে ঠিকানা জোগাড় করে এসেছি। কিন্তু ম্যাম, এখানে কেন? ম্যাম কেন হবে না? এটা দিদির নিজের বাড়ি। শোনো আকাশ, তোমার মাকে গিয়ে বলে দিও আমার মেয়ে বা আমরা কেউই আর তোমার সেই অপমানের কথা ভুলে যায়নি। আমরা কাঠের খায়ে নুনের ছিটা দিতে তোমাদের আর আসতে হবে না। তোমার মা নিজের জিদ আর বন্ধুর ঠিক রাখার জন্য আমার মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছিল, আর তুমি তো আরও এক ধাপ ওপরে, বিয়ের পিড়িতে বসিয়ে রেখে কাকুর সাথে পালিয়ে গেলে। পুরো সমাজের সামনে আমাদের মুখ দেখানোর উপায় রাখোনি তুমি। আজ আমার মেয়ে নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়িয়েছে বলেই আমরা বেঁচে আছি, নয়তো ওই দিন তো আমাদের মরা ছাড়া কোনো গতি ছিল না। আকাশ এবার যেন আকাশ থেকে পড়ল। তার মাথার ভেতর সবকিছু অনবরত করে ঘুরতে শুরু করলো। সে কয়েক কদম পিছিয়ে গেল। তার মানে তার সেই না দেখা স্নেহের বউ আর কেউ নয়, স্বয়ং তার ভার্সিটির তিথি ম্যাম। সে অপরাধীর মতো কাঁপতে কাঁপতে তিথির দিকে তাকালো। তার মানে সেদিনকার সেই মেয়েটা আপনি ছিলেন ম্যাম? ওই দিন বিয়ের আসরে যাকে আমি ফেলে গিয়েছিলাম, সে কি সত্যি আপনি? এসব কথা এখন তুলে কোনো লাভ নেই আকাশ। তুমি যা করেছো তার জন্য কোনো মাফ হয় না। এখন দয়া করে আমার বাড়ি থেকে যাও, আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। তিথি দ্রুত সিঁড়িতে উপরে উঠে যেতে চাইলেন, কিন্তু আকাশ এবার মরিয়া হয়ে উঠল। সে দৌড়ে গিয়ে তিথির পথ আগলে ধরল এবং তিথির দুই বাহু শক্ত করে চেপে ধরল। আকাশের চোখে তখন পানি আর মনের ভেতর এক তীব্র হাহাকার। ম্যাম, প্লিজ এড়িয়ে যাবেন না। আমাকে সত্যি করে বলুন, ওই দিনের সেই মেয়েটা কি আপনিই ছিলেন, যার নামে আমার বাবা আজও আমাকে ঘৃণা করে, যার কারণে আমার মা আমার মুখ দেখে না? আপনি কি সেই তিথি? সত্যি করে বলুন ম্যাম। হ্যাঁ, আমি সেই মেয়ে। আমি তোমার সেই হতভাগী স্ত্রী, যাকে তুমি কোনোদিন চোখ তুলে দেখারও প্রয়োজন মনে করনি। শুধু বয়সে বড় ছিলাম বলে আমাকে এক মুহূর্তের নোটিসে ত্যাগ করে চলে গিয়েছিলে। এখন চিনেছো তো আমায়? এখন শান্তি হয়েছে তোমার? এবার আমাকে মুক্তি দাও আর আমার সামনে থেকে বিদায় হও। তিথির স্বীকারোক্তি শুনে আকাশ যেন এক জীবন্ত লাশে পরিণত হলো। তার দুই হাত শিথিল হয়ে তিথির বাহু থেকে নেমে এলো।
সে অপলক দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে রইল। যে মানুষটার প্রেমে সে গত কয়েকদিন ধরে পাগল হয়ে ঘুরছিল, সে আসলে তারই ফেলে আসা অতীত। আকাশ বুঝতে পারলো তার বাবা ঠিকই বলেছিলেন, প্রকৃতি কোনো ঋণ রাখে না। সে যাকে অবহেলা করে ছেড়েছিল, আজ তার কাছে সে ভিখারির মতো দাঁড়িয়ে আছে। তিথির মুখ থেকে সত্যটা শোনার পর আকাশের চারপাশে পৃথিবীটা যেন ওলটপালট হয়ে গেল। সে পাথরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ করে ধপাস করে তিথির পায়ের কাছে বসে পড়ল। তার দু চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে তিথির পা দুটো শক্ত করে জড়িয়ে ধরল। ড্রয়িং রুমে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো, শুধু আকাশের কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। ম্যাম, না তিথি, আমাকে মাফ করে দাও। আমি জানতাম না, আমি কসম খেয়ে বলছি, আমি জানতাম না যে সেই মানুষটা তুমি ছিলে। আমি কত বড় পাপ করেছি তা আজ বুঝতে পারছি। প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। ছাড়ো আকাশ, আমার পা ছাড়ো। এই নাটক অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন এসব কান্নাকাটি করে কোনো লাভ নেই। যে সম্মান আর বিশ্বাস তুমি 5 বছর আগে ভেঙেছো, তা এই চোখের জলে জোড়া লাগবে না। আকাশ এবার হাঁটু গেড়ে এগিয়ে গিয়ে তিথির বাবার সামনে গিয়ে দাঁড়ালো। সে পাগলের মতো ওনাদের পা জড়িয়ে ধরার চেষ্টা করলো। তিথির বাবা শরীফুল সাহেব ঘৃণা ভরে পিছিয়ে গেলেন। আঙ্কেল, আমাকে মারুন, আমাকে বাড়ি থেকে বের করে দিন, কিন্তু আমাকে মাফ না করে বিদায় করবেন না। আমি সত্যি তখন অবুঝ ছিলাম। কাকুর কথায় আমি ভুল পথে পা বাড়িয়েছিলাম। খালাম্মা, আপনি তো আম্মুর সবচেয়ে প্রিয় মানুষ। আপনি অন্তত একবার আমাকে বোঝার চেষ্টা করুন। আমি আমার সারা জীবন দিয়ে এই ভুলের মাসুল দেব। অনেক হয়েছে আকাশ, এখন পায়ে ধরলে কি আমার মেয়ের হারানো 5টা বছর ফিরে আসবে? পুরো সমাজ ওকে পরিত্যক্তা বলে গালি দিয়েছে। আমরা যে কি যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি তা তুমি কল্পনাও করতে পারবে না। এখন দয়া করে আমাদের ঘর থেকে বেরিয়ে যাও। আকাশ আবারও তিথির দিকে ফিরল। সে দেখলো তিথি জানালার বাইরে তাকিয়ে আছে। ওনার চোখেও পানি, কিন্তু মুখটা পাথরের মতো শক্ত। আকাশ তিথির হাতের কাছে গিয়ে মিনতি করতে লাগলো। তিথি, তুমি তো জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। ভার্সিটিতে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই আমি তোমার মায়ায় পড়ে গেছি। আমি জানতাম না যে আমার সেই হারিয়ে যাওয়া ভালোবাসা তুমিই ছিলে। আমরা কি সব নতুন করে শুরু করতে পারি না? আমি তোমাকে রানীর মতো করে রাখবো। থামো আকাশ, অনেক হয়েছে। নতুন করে শুরু করার কোনো জায়গায় তুমি রাখোনি। তুমি আমাকে পছন্দ করো। কোন তিথিকে? তোমার ভার্সিটির টিচারকে? কিন্তু তুমি তো সেই তিথিকে ঘৃণা করতে, যে তোমার চেয়ে বয়সে বড় ছিল। আমার বয়স তো কমে যায়নি আকাশ, আমি এখনো তোমার চেয়ে বড়। তবে এখন কেন এই নাটক করছো? আমি তখন ভুল ছিলাম তিথি, বয়স কোনো ব্যাপার না। আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে যেও না। ভালোবাসা এত সস্তা নয় আকাশ। আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। আমি এই মিথ্যে সম্পর্কের বোঝা আর বয়ে বেড়াতে পারছি না। আমার উকিল খুব শীঘ্রই তোমার কাছে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই আকাশ। আমি এই বন্ধন থেকে চিরতরে মুক্তি চাই। ডিভোর্সের কথা শুনতে আকাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে বিধ্বস্ত হয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল। তার মনে হচ্ছিল কেউ তার কলিজা শরীর থেকে আলাদা করে দিচ্ছে। সে পাগলের মতো মাথা নাড়তে লাগলো। না, এটা হতে পারে না। আমি তোমাকে ডিভোর্স দেব না, আমি সই করব না তিথি। তুমি যা খুশি করো, আমি তোমাকে আমার জীবন থেকে যেতে দেব না। তুমি আমার বিবাহিতা স্ত্রী, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আজ মনে পড়ছে তোমার আমি তোমার স্ত্রী? সেদিন যখন বিয়ের মণ্ডপে আমাকে একা ফেলে গিয়েছিলে, তখন কি মনে ছিল না যে আমি তোমার স্ত্রী হতে যাচ্ছি? আকাশ, জোর করে কাউকে আটকে রাখা যায় না। তুমি আমার মনে ঘৃণা ছাড়া আর কিছু জমা রাখোনি। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমি আর এক মুহূর্ত তোমার সাথে কোনো সম্পর্কে থাকতে চাই না। তিথি, একবার শুধু আমার দিকে তাকাও, একটা শেষ সুযোগ দাও। আমি নিজেকে প্রমাণ করব। আমি তোমার সব অপমান ধুয়ে মুছে দেব। অনেক দেরি হয়ে গেছে আকাশ, তোমার জন্য আমার মনে আর কোনো জায়গা নেই। বাবা, আমার শরীর ভালো লাগছে না, আমি উপরে যাচ্ছি। তিথি আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালেন না। আকাশের আকুতি কান্না কোনো কিছুই ওনাকে টলাতে পারল না। তিথি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন এবং নিজের ঘরের দরজা সজোরে বন্ধ করে দিলেন। আকাশ দরজার সামনে গিয়ে অনেকক্ষণ ধাক্কালো, চিৎকার করে ডাকলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া আসলো না। তিথির বাবা মা আকাশকে প্রায় জোর করে বাড়ি থেকে বের করে দিলেন। আকাশ মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। সে বুঝতে পারলো সে এমন এক মহামূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে, যা হয়তো কোনোদিন আর ফিরিয়ে পাওয়া যাবে না।
রাত প্রায় তখন শেষ হয়ে আসছে। রাস্তায় ল্যাম্পপোস্টের আলোগুলো ঝাপসা হয়ে এসেছে। আকাশ টলতে টলতে বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালো। তার জামা কাপড় ধুলোই মাখা, চুলগুলো উস্কো খুস্কো আর চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে ফুলে আছে। কলিং বেলের শব্দ শুনে আকাশের বাবা আশরাফ চৌধুরী দরজা খুলে দিলেন। সামনে নিজের ছেলেকে এই অবস্থায় দেখে তিনি আঁতকে উঠলেন। আকাশের মা, যিনি এতদিন ছেলের ছায়া পর্যন্ত মারানি, তিনিও ড্রয়িং রুমের কোণ থেকে ছেলের এই বিধ্বস্ত অবস্থা দেখে স্থির থাকতে পারলেন না। তিনি না চাইতেও এক পা করে আকাশের দিকে এগিয়ে আসলেন। আকাশ, এ কি অবস্থা তোর? তুই কোথায় গিয়েছিলি? শরীরে কাদামাটি মাখে কেন তোর? কেউ কি তোকে মেরেছে? কথা বলছিস না কেন বাবা? তুই এমন ভাবে কাঁদছিস কেন? আকাশ কোনো কথা বলল না। সে শুধু বড় বড় চোখ করে তার বাবার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে সে তার মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল। সে তার মায়ের পা দুটো শক্ত করে জড়িয়ে ধরল। আকাশের বুক ফাটা কান্নায় পুরো বাড়িটা যেন এক মুহূর্তে ভারী হয়ে উঠল। ছেলের এমন আর্তনাদ দেখে আকাশের মায়ের পাথর হওয়া মনটাও একটু কেঁপে উঠল। আম্মু, আমাকে ক্ষমা করে দাও আম্মু। আমি তোমার অবাধ্য হয়েছিলাম। আমি তোমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিলাম। আমাকে যা খুশি বলো আম্মু, কিন্তু আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। আমি অনেক বড় পাপ করেছি আম্মু। আমি অনেক বড় ভুল করেছি। আমাকে বাঁচাও আম্মু। পাসারো আকাশ, এখন এসব কান্নাকাটি করে কি লাভ? তুমি তো তোমার জীবন নিজের মতো করে নিয়েছো, এখন আবার আমার পায়ে কেন পড়ছো? আমি তো তোমার কেউ না, তাই না? না আম্মু, আমি কিচ্ছু গুছিয়ে নেইনি। আমি সব হারিয়ে ফেলেছি। আমি যাকে ঘৃণা করে পালিয়েছিলাম, আজ তাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না আম্মু। ও আমাকে ছেড়ে দিতে চায়। ও আমাকে ডিভোর্স দিতে চায় আম্মু। ও আমাকে আর একটা সুযোগও দিতে রাজি নয়। প্লিজ আম্মু, তুমি ওকে একটু বলো না, ও তোমার কথা শুনবে। তুমি ছাড়া আমাকে বাঁচানোর আর কেউ নেই। আকাশের বাবা মা দুজনে আকাশকে মেঝে থেকে তুলে ধরার চেষ্টা করছিলেন। তারা কিছুই বুঝতে পারছে না যে আকাশ কার কথা বলছে। আশরাফ চৌধুরী আকাশকে জোর করে টেনে তুলে সোফায় বসালেন এবং ওনার কাঁধ জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলেন। আকাশ, আগে শান্ত হ বাবা। তুই কার কথা বলছিস? কে তোকে ডিভোর্স দিতে চাই? তুই কি সেই ঠিকানায় গিয়েছিলি যেটা আমি তোকে দিয়েছিলাম? সেখানে কার সাথে দেখা হয়েছে তোর? তুই কি কোনো ঝামেলা করে এসেছিস তাদের সাথে? বাবা, আমি কোনো ঝামেলা করিনি বাবা। আমি শুধু সত্যিটা জেনে এসেছি। তুমি ঠিকই বলেছিলে বাবা, প্রকৃতি কোনো ঋণ রাখে না। আমি যে মানুষটার প্রেমে পড়েছিলাম, যাকে আমি গত কয়েকদিন ধরে মনে মনে আমার সবটুকু দিয়ে চেয়েছি, সে আর কেউ নয় বাবা। সে আমার 5 বছর আগের বিয়ে করা সেই স্ত্রী তিথি ম্যামই আমার সেই বউ বাবা, যাকে আমি বয়সে বড় বলে মণ্ডপে ফেলে পালিয়ে গিয়েছিলাম। আমার বর্তমান ভালোবাসা আর আমার স্ত্রী একই মানুষ বাবা। আকাশের মুখে এই কথা শোনা মাত্রই আশরাফ চৌধুরী আর ওনার স্ত্রী দুজনেই পাথরের মতো জমে গেলেন। ঘরের মধ্যে পিনপতন নীরবতা নেমে এলো। আকাশের মা অস্পষ্ট স্বরে নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করতে লাগলেন। আকাশের বাবা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না। তুই কি সত্যি বলছিস আকাশ? তিথি তোর টিচার, আর তুই কার কাছে ক্ষমা চাইতে গিয়েছিলি? তুই কি জানতি না ও সেখানে থাকে? আমি কিচ্ছু জানতাম না বাবা। আমি তোকে কোনোদিন দেখিনি। আজ ওর বাড়িতে গিয়ে যখন ওকে দেখলাম, তখন মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি ওর পায়ে ধরেছি বাবা। ওর বাবা মায়ের কাছে কত অনুনয় করেছি, কিন্তু কেউ আমাকে মাফ করেনি। তিথি সাব জানিয়ে দিয়েছে সে এই সম্পর্কের বোঝা আর বইবে না। সে আমাকে ডিভোর্স দিতে চায় বাবা। আমি ওকে হারাবো না। আমি ওকে ছাড়া মরে যাব বাবা। তার মানে তিথি তোমার সাথে ওই ভার্সিটিতেই ছিল? ও কি জানতো তুই ওর স্বামী? ও কি সব জেনেই তোকে পড়াতো? ও সব জানতো আম্মু। প্রথম দিন থেকেই ও আমাকে চিনেছিল, তাই তো ও আমাকে এত ঘৃণা করত, এত এড়িয়ে চলতো। আমি ওকে বকা দেওয়ার সুযোগ দিয়েছি, অপমান করার সুযোগ দিয়েছি, কিন্তু ও আমাকে ক্ষমা করার সুযোগ দিচ্ছে না। আম্মু, তুমি চলো আমার সাথে। তুমি ওর মার কলিজার বান্ধবী না? তুমি বললে ওরা শুনবে। প্লিজ আম্মু, আমাকে বাঁচাও। তোমার বান্ধবীর মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। আকাশ আবারও তার মায়ের পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। এবার আর ওনার মা নিজেকে সামলাতে পারলেন না। তিনি নিচু হয়ে আকাশের মাথাটা নিজের বুকের কাছে টেনে নিলেন।
এতদিন যে জেদ আর রাগ তিনি ছেলের ওপর পুষে রেখেছিলেন, ছেলের এই করুণ অবস্থা দেখে তার চোখের জলে ধুয়ে গেল। আশরাফ চৌধুরী এক কোণে দাঁড়িয়ে চোখের পানি মুছলেন। আকাশ, তুই যে ভুল করেছিস তা অনেক বড়। তিথি আর ওর পরিবার যে অপমান সহ্য করেছে তার কোনো ক্ষমা নেই। তবে এখন যেহেতু তুই সব বুঝতে পেরেছিস, আমরা আমাদের শেষ চেষ্টাই করব। কিন্তু মনে রাখিস বাবা, ও যদি তোকে মাফ না করে তবে আমাদের জোর করাটার কোনো অধিকার নেই। তুই ওর জীবনটা একেবারে নষ্ট করেছিস, দ্বিতীয়বার আশাটা করিস না। আমি কোনো জোর করব না বাবা, আমি শুধু ওর পায়ের কাছে পড়ে থাকবো। ও যতক্ষণ আমাকে ক্ষমা না করবে আমি ওখান থেকে নড়ব না। আমি আমার বর্তমান ভালোবাসা আর অতীতের সেই স্ত্রী উভয়কেই একসাথে পেয়েছি। আমি কিছুতেই এই পাওয়াটাকে হারিয়ে যেতে দেব না। আমি ওকে আমার করে নেবই বাবা। আকাশ পাগলের মতো বিড়বিড় করতে লাগলো আর কাঁদতে লাগলো। তার মা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দিতে ওনার নিজের বান্ধবীর কথা ভাবতে লাগলেন। বাড়ির পরিবেশটা এখন এক অদ্ভুত যন্ত্রণায় আর কান্নায় ভারী হয়ে আছে। আকাশের মা ভাবছেন কালকে তিনি তার বান্ধবীর কাছে মুখ দেখাতে পারবেন, আর তিথি কি আদৌ এই আকাশকে ঘুণ করবে? গত রাতে সে বিভীষিকা আর কানাকাটির পর আকাশের চোখে এক ফোঁটা ঘুমও ছিল না। সারা সে শুধু তিথির ওই পাথরের মতো শক্ত মুখটা আর ডিভোর্সের কথাগুলো ভেবেছে। সকাল হতেই আকাশ নিজে একটু গুছিয়ে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। তার মনে এখন শুধু অদ্ভুত এক জেদ, যে তিথিকে সে না চিনে ভালোবেসেছিল, আজ সেই তিথিকে সে নিজের স্ত্রী হিসাবে মর্যাদা দিয়ে ফিরে পেতে চায়। আকাশ ভার্সিটির গেটে ঢুকতে দেখলো তিথির গাড়িটা মাত্র এসে থামলো। আকাশের বুকটা ধক করে উঠল। সে দ্রুত পায়ে এগিয়ে গেল তিথির কাছে। তিথি শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কাল রাতে আমি ঠিকমতো বলতে পারিনি। তিথি গাড়ি থেকে নামলেন। ওনার চোখে সানগ্লাস পরনে একটা মার্জিত শাড়ি। আকাশকে সামনে দেখো ওনার চোখে মুখে বিন্দুমাত্র কোনো ভাবান্তর হলো না। তিনি আকাশের দিকে এমন ভাবে তাকালেন যেন সামনে কোনো অপরিচিত মানুষ দাঁড়িয়ে আছে। তিনি আকাশের কথাকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইলেন। এক্সকিউজ মি, আপনি কে? আমার নাম ধরে ডাকার সাহস কোত্থেকে পেলেন? আপনি কি আমার স্টুডেন্ট নন? টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় সেই আদবটুকুও কি ভুলে গেছেন? তিথি প্লিজ, কালকের পর তুমি এমন করছো কেন? আমি আকাশ, তুমি আমাকে এভাবে পর করে দিচ্ছ। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তো ক্ষমা চেয়েছি। মিস্টার আকাশ চৌধুরী, আপনাকে আমি চিনি না। ক্লাসে আসুন, ওখানে পড়া নিয়ে কোনো কথা থাকলে বলবেন। এর বাইরে আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আমাকে ডিস্টার্ব করবেন না, আমার অনেক কাজ আছে। তিথি একদম সোজাসুজি গটগট করে হেঁটে নিজের কেবিনের দিকে চলে গেলেন। আকাশে মনে হলো কেউ যেন ওনার কলিজায় এক বালতি বরফ জল ঢেলে দিয়েছে। তিথির এই একদম অপরিচিতদের মতো ব্যবহার আকাশকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দিল। সে করিডোরে দেওয়াল ধরে দাঁড়িয়ে রইল। আশেপাশের স্টুডেন্টরা অবাক হয়ে তাদের দেখছিল, কিন্তু আকাশের সেদিকে খেয়াল নেই। তার মাথায় শুধু ঘুরছে তিথির সেই শীতল চাহনি। তবে এই আঘাত আকাশকে দুর্বল করার বদলে আরো জেদি করে তুলল। সে নিজের চোখের কোণে জমে থাকা পানি মুছে ফেলল। না, এভাবে আমি হার মানব না। তুমি আমাকে চেনো না বলে এড়িয়ে যেতে চাইছো তিথি? ঠিক আছে, তুমি যত দূরে যাবে আমি তত কাছে আসব। আমি তোমাকে চাই মানে চাই। তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। আমার 5 বছরের ভুলের প্রায়শ্চিত্ত আমি তোমাকে ভালোবেসেই করব। আকাশ এবার সোজা তিথির কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। সে কোনো অনুমতি না নিয়ে ভেতরে ঢুকে পড়ল। তিথি তখন কিছু ফাইল দেখছিলেন। আকাশ এভাবে বিনা অনুমতিতে ঢুকতে দেখে তিনি ভীষণ রেগে গেলেন এবং টেবিল চাপড়ে দাঁড়িয়ে পড়লেন। তোমার সাহস তো কম নয় আকাশ। পারমিশন ছাড়া আমার রুমে কেন ঢুকেছো? এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, নয়তো আমি গার্ড করব। ডাকো গার্ড, পুলিশ ডাকো, যা খুশি করো, কিন্তু আজ তোমাকে শুনতেই হবে। তুমি কাল ডিভোর্সের কথা বলেছ না? আমি সাফ জানিয়ে দিচ্ছি, আমি কোনো ডিভোর্স পেপারে সই করব না। তুমি আমার স্ত্রী ছিলে, আছো আর সারা জীবন থাকবে। আমি তোমাকে ফিরে পেতে চাই তিথি। যে করেই হোক আমি তোমাকে আমার করে নেবই। ফিরিয়ে নেবে? যে মেয়েকে তুমি বিয়ে করতে চাওনি, যাকে তুমি নিকারজনকভাবে ফেলে গিয়েছিলে, আজ তাকেই ফিরে পেতে চাইছো? তোমার এই রূপ বদলানোর নাটক দেখতে আমার ঘেন্না লাগছে আকাশ। তুমি ভালোবাসা চেনো না, তুমি শুধু জেদ চেনো। না তিথি, এটা নাটক নয়। আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে চেনার আগেই ভালোবেসে ফেলেছি। এখন যখন জানলাম তুমি আমার সেই স্ত্রী, তখন আমার ভালোবাসা আরো 1000 গুণ বেড়ে গেছে। আমি এবার তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবই।
তিথি এবার কিছুক্ষণ চুপ করে আকাশের চোখের দিকে তাকিয়ে রইলেন। আকাশের চোখে সেই মরিয়া ভাব দেখে তিথির মনের ভেতরটা একটু কেঁপে উঠল ঠিকই, কিন্তু তিনি তা প্রকাশ করলেন না। তিনি মনে মনে ভাবলেন, সত্যি কি তুমি আমাকে ফিরে চাও আকাশ, নাকি আবারও এটা তোমার কোনো নতুন বাহানা? বড় বউ বলে আমাকে সহ্য করতে পারছিলে না, আর আজ ম্যাম বলে আমাকে ভালোবেসে ফেলেছ। তবে আমিও দেখতে চাই তোমার এই ভালোবাসা কতটুকু গভীর, আবার সেটার পরীক্ষা তোমাকে দিতেই হবে। আকাশ চৌধুরী, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, তোমার অনেক জেদ তো, ঠিক আছে, তবে মনে রেখো তিথিকে পাওয়া এত সহজ নয়। তুমি যদি সত্যি আমাকে চাও তবে তোমাকে প্রমাণ করতে হবে তুমি এর যোগ্য। আপাতত তুমি আমার রুম থেকে বিদায় হও, আমার ক্লাস আছে। আমি যাব তিথি, কিন্তু মনে রেখো আমি ফিরে আসব, বারবার আসব। যতক্ষণ না তুমি আমাকে তোমার স্বামী হিসেবে মেনে নিচ্ছ ততক্ষণ আমি তোমার পিছু ছাড়ব না। আকাশ রুম থেকে বেরিয়ে যাওয়ার পথে তিথি ধপাস করে চেয়ারে বসে পড়লেন। ওনার বুকটা তখনও ধরফর করছে। তিনি বুঝতে পারছেন আকাশ এবার সহজে হাল ছাড়বে না। অন্যদিকে আকাশ করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে এক নতুন যুদ্ধের প্রস্তুতি নিল। সে জানে এই পথটা অনেক কঠিন, কিন্তু সে এবার হার মানতে শেখেনি। তিথির রুম থেকে বেরিয়ে আসার পর আকাশের মনের ভেতর যেন আগ্নেয়গিরি জ্বলছে। তিথি তাকে চিনতে অস্বীকার করছে। মিস্টার আকাশ চৌধুরী বলে পর করে দিয়েছে। এই অপমানটা আকাশের কলিজায় তীরের মতো বিঁধছে। তবে আকাশ দমে যাওয়ার পাত্র নয়। সে ভার্সিটির ক্যাফেটেরিয়ায় এক কোণে বসে ডায়েরিতে কিছু একটা আঁকিবুকি করছিল। সে মনে মনে পরিকল্পনা করছে কিভাবে তিথির এই বরফ মন গলানো যায়, কিভাবে 5 বছরের পুরনো সেই ভুল সূত্রে তিথিকে আবার নিজের করে পাওয়া যায়। তিথি, তুমি আমাকে পরীক্ষা করতে চাও তো? ঠিক আছে, তুমি আমাকে যতবার ধাক্কা দিয়ে সরিয়ে দেবে আমি ততবার দ্বিগুণ শক্তি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। আমি জানি তুমি আমাকে ঘৃণা করো না, তুমি আসলে আমার উপর অভিমানে পাথর হয়ে আছো। আমি তোমার সেই অভিমান ভেঙে আবার তোমাকে আমার স্মৃতিতে সিঁদুর পরানো বউ করে ঘরে তুলবই। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আকাশ অনেক ভেবে একটা পরিকল্পনা বের করলো। সে জানে তিথি ম্যাম গান শুনতে পছন্দ করেন, তিনি গাছপালা খুব ভালোবাসেন। আকাশ ঠিক করলো সে এমন কিছু করবে যা তিথি কল্পনা করতে পারবে না। সেই অনুযায়ী কাজ শুরু করে দিল। তবে আকাশের এই পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে ফারহান স্যার। ফারহান স্যার এখনো তিথির পিছু ছাড়েনি। তিনি প্রায় তিথির কেবিনে ফুল নিয়ে যান, কখনো কফি অফার করেন। তিথি ফারহান স্যারকে একদম সহ্য করতে পারে না, কিন্তু কলিগ হওয়ার খাতিরে খুব ফর্মাল ব্যবহার করেন। পরদিন সকালে ফারহান স্যার তিথির কেবিনে এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে হাজির হলেন। ওনার মুখে এক চিলতে কৃত্রিম হাসি। গুড মর্নিং তিথি ম্যাম, আজ সকালে বাগান থেকে এই তাজা গোলাপগুলো আপনার জন্য নিয়ে এলাম। আপনার টেবিলটা একটু ফ্রেশ দেখাবে। ধন্যবাদ ফারহান স্যার, কিন্তু আমার টেবিলের জন্য ফুলের প্রয়োজন নেই। আর আপনি আপনার কাজের বাইরে আমার কেবিনে না আসলে আমি খুশি হব। আমি ব্যস্ত। আরে ম্যাম, আপনি সবসময় কাজের কথা বলেন কেন? একটু রিল্যাক্স হন। রাতে কি আমরা কোনো ভালো রেস্টুরেন্টে ডিনার করতে পারি? রিসার্চের কাজটা তো প্রায় শেষ, এখন একটু সেলিব্রেশন দরকার। ফারহান স্যার, আমি আপনাকে আগেও বলেছি আমাদের সম্পর্কটা শুধু প্রফেশনাল। ডিনার বা কফি খাওয়ার কোনো প্রয়োজন আমি দেখছি না। আপনি এখান থেকে আসতে পারেন। ফারহান স্যার বেশ অপমানিত বোধ করলেন, কিন্তু তিনি নাছরবান্দা। তিনি মনে মনে ভাবলেন তিথিকে পাওয়া এত সহজ নয়, কিন্তু আমি হার মানব না। ফারহান স্যার যখন মুখ ভার করে কেবিন থেকে বের হলেন তখন দেখলেন করিডোরে আকাশ দাঁড়িয়ে আছে। আকাশের চোখে এক অদ্ভুত বিজয়ের হাসি। ফারহান স্যারকে পাশ কাটিয়ে আকাশ তিথির রুমে দিকে যেতে চাইল, কিন্তু ফারহান স্যার তাকে থামিয়ে দিলেন। এই যে আকাশ চৌধুরী, তুমি কি জানো না ম্যাম এখন ব্যস্ত? বারবার ওনার কেবিনে গিয়ে ডিস্টার্ব করাটা একজন স্টুডেন্টের মানায় না। যাও, ক্লাসে যাও। স্যার, কে স্টুডেন্ট আর কে আপন মানুষ সেটা ম্যাম ভালোই জানেন। আপনি আপনার গোলাপ নিয়ে ফিরে যান। ওগুলো ম্যামের ডাস্টবিনে যাওয়ার চেয়ে আপনার কাছে থাকাই ভালো। ফারহান স্যার রাগে গজগজ করতে করতে চলে গেলেন। আকাশ এবার তিথির কেবিনে দরজার সামনে গিয়ে দাঁড়ালো, তবে ভেতরে ঢুকলো না। সে দরজার ফাঁক দিয়ে দেখলো তিথি একমনে ল্যাপটপে কাজ করছে। আকাশ নিজের পকেট থেকে একটা ছোট্ট চিরকুট বের করলো, তাতে লেখা ছিল, তোমার ঘৃণা আমার পাওনা ছিল, কিন্তু তোমার অবহেলা আমি সইতে পারছি না। আমি আসছি আমার অধিকার বুঝে নিতে। আকাশ চিরকুটটা ওনার দরজার নিচ দিয়ে ভেতরে ঠেলে দিয়ে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর তিথি কাছ থেকে চোখ সরিয়ে নিচে তাকাতে চিরকুটটা দেখতে পেল। চিরকুটটা পড়ার পর ওনার হাত দুটো সামান্য কেঁপে উঠল। তিনি বুঝতে পারছেন আকাশ এবার মরণ কামড় দেবে। তিথির মনে একদিকে ভয়, অন্যদিকে এক অজানা শিহরণ কাজ করছে। আকাশ, তুমি কি সত্যিই বদলে গেছো, নাকি এই সবই তোমার আমাকে পাওয়ার নতুন কৌশল?
তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তবে তোমাকে এমন কিছু করে দেখাতে হবে যা আমার 5 বছরের সব অপমান ধুয়ে দেবে। আমি সহজে গলবো না আকাশ চৌধুরী। ওদিকে আকাশ ভার্সিটির অডিটোরিয়ামে কিছু একটা ব্যবস্থা করছে। সে তার বন্ধুদের সাথে নিয়ে বড় কোনো সারপ্রাইজের প্রস্তুতি নিচ্ছে। আকাশ ঠিক করেছে সে সবার সামনে তিথির কাছে ক্ষমা চাইবে এবং তার ভালোবাসার কথা ঘোষণা করবে। কিন্তু আকাশ কি জানে যে ফারহান স্যার তাদের উপর নজর রাখছে এবং কোনো বড় বিপদ ঘটানোর সুযোগ খুঁজছেন? আকাশের তিথি এই অসময় লড়াই এখন কোন দিকে মোড় নেবে তার সময়ই বলে দেবে। ভার্সিটির করিডোরে তখন বিকেলের রোদের আভা খেলা করছে। ক্লাস শেষ হয়ে যাওয়ায় ক্যাম্পাসটা প্রায় ফাঁকা হয়ে এসেছে। তিথি নিজের ফাইলগুলো গুছিয়ে নিয়ে দ্রুত পায়ে পার্কিং এর দিকে যাচ্ছিলেন। ওনার মনের ভেতর সারাদিন এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। কাল রাতের আকাশের সেই আকুতি আর আজ সকালের সেই চিরকুট সব মিলে তিথিকে নিজেকে খুব এলোমেলো অনুভব করছেন। তিনি চাচ্ছিলেন না আকাশের সামনে পড়তে, কারণ আকাশকে দেখলে ওনার শক্ত করে রাখা মনের দেওয়ালটা কেন জানি বালির বাঁধের মতো ভেঙে পড়তে চাই। তিথি যখন ওনার গাড়ির কাছে পৌঁছলেন ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ওনার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। এভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করছো কেন তিথি? আমাকে দেখে কি খুব ভয় পাচ্ছ? তিথি থমকে দাঁড়ালেন, কিন্তু পেছনে ফিরলেন না। তিনি বুক ভরে একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেন। তারপর খুব শীতল গলায় উত্তর দিলেন, আমি কারো কাছ থেকে পালাচ্ছি না আকাশ চৌধুরী, আর তোমাকে ভয় পাওয়ার মতো কোনো কারণ আমি দেখছি না। এখন দয়া করে রাস্তা ছাড়ো, আমার বাড়ি যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। তিথি গাড়ির দরজা খুলতে চাইলেন, কিন্তু আকাশ এক ঝটকায় দরজাটা বন্ধ করে দিল এবং তিথিকে গাড়ির বডির সাথে চেপে ধরল। আকাশের এই আশঙ্কিক অ্যাগ্রেসিভ আচরণে তিথি চমকে উঠল। ওনার পিঠ গাড়ির ঠান্ডা ধাতুর সাথে লেগে আছে, আর সামনে আকাশের সুঠাম দেহ। আকাশের দু চোখ আজ কোনো মিনতি নেই, আছে এক তীব্র অধিকার বোধ। আকাশের নিঃশ্বাস তিথির মুখে আশ্রে পড়ছে। আকাশ, এটা কি ধরনের অভদ্রতা? ছাড়ো আমাকে। তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার টিচার? মানুষ দেখলে কি ভাববে? টিচার, ওই পরিচয়টা তো ক্লাসরুমের জন্য তিথি, কিন্তু এখানে তুমি শুধু আমার স্ত্রী। তুমি আমাকে উপেক্ষা করছো, আমাকে এড়িয়ে চলছো। তুমি কি ভেবেছো আমি এত সহজে তোমাকে ছেড়ে দেব? 5 বছর আগে আমি পালিয়েছিলাম বলে কি ভেবেছো আমি আজীবন পালাবো? না তিথি, এবার আমি তোমার হাতটা শক্ত করে ধরতে এসেছি। তোমার অধিকার দেখানোর সময় অনেক আগেই শেষ হয়ে গেছে আকাশ। যে সম্পর্কের কোনো ভিত্তি নেই সেটা নিয়ে এভাবে জোরাজুরি করো না। আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি খুব শীঘ্রই, পেপার পেয়ে যাবে। এখন আমাকে যেতে দাও। তিথি আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আকাশের শক্তি অনেক বেশি। সে তিথির দুহাত শক্ত করে ওনার মাথার উপরে গাড়ির সাথে চেপে ধরল। আকাশের চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে তিথির একদম কাছে মুখ নামিয়ে আনলো, তার নাকের ডগা প্রায় ছুঁই ছুঁই। ডিভোর্স? কার কাছে পারমিশন নিয়ে তুমি এই সিদ্ধান্ত নিলে? আমি কি সই করেছি? আমি সই না করলে এই পৃথিবীর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুমি রাগ করেছো, আমাকে চড় মেরেছো, অপমান করেছো, সব মেনে নিয়েছি, কিন্তু আমাকে পর করে দেবে সেটা আমি সইব না। তুমি আমার নামে করা তিথি, এটা তুমি নিজেই বলেছিলে। আজ থেকে আমি তোমাকে এক মুহূর্তের জন্যেও আমার চোখের আড়াল হতে দেব না। তুমি অনেক দেরি করে ফেলেছো আকাশ। আমার মনের ভেতরে যে ক্ষত তুমি দিয়েছো তা এই জোর জবরদস্তিতে ঠিক হবে না। তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধু তোমার জেদ মেটাতে চাচ্ছ। আমাকে মুক্তি দাও প্লিজ। এটা জেদ নয় তিথি, এটা আমার অধিকার। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। ওই ফারহান লোকটার সাথে যখন হাসাহাসি করো তখন আমার কলিজা ছিঁড়ে যায়। কেন করো এমন? আমাকে জ্বালানোর জন্য? ঠিক আছে, তুমি যদি আগুনে খেলতে চাও তবে আমি সেই আগুনেই পড়ব, কিন্তু মনে রেখো ওই আগুনে তুমিও আমার সাথে পড়বে। আমি তোমাকে কারো হতে দেব না তিথি, কারো না। আকাশ তিথির কপালের উপর পড়ে থাকা এক গুচ্ছ চুল খুব আলতো করে সরিয়ে দিল। ওনার স্পর্শে তিথি শিউরে উঠলেন। ওনার সারা শরীর কাঁপছে, কিন্তু অদ্ভুতভাবে আকাশের এই অ্যাগ্রেসিভ রোমান্টিকতা ওনার মনের কোণে এক কোণায় ভালো লাগার জন্ম দিচ্ছে। আকাশ তিথির কানে কাছে ফিসফিস করে বলল, আজ থেকে তুমি যেখানে যাবে আমি সেখানে থাকব। তুমি আমাকে এড়িয়ে চলতে চাইলে আমি তোমার ছায়া হয়ে পিছু নেব। তুমি আমার স্ত্রী, আর আমার সম্পত্তির ওপর আমার অধিকার সবার আগে। বুঝতে পেরেছ? তুমি একটা পাগল আকাশ, একদম পাগল। হ্যাঁ, আমি তোমার জন্য পাগল হতেও রাজি। কাল থেকে ভার্সিটিতে আসার পর ফারহান তো দূরের কথা, অন্য কোনো ছেলের দিকে তাকিয়ে হাসবে না। যদি দেখি কেউ তোমার আশেপাশে ঘুরঘুর করছে
তবে আমি কি করতে পারি তা তুমি কল্পনাও করতে পারবে না। আমি তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেব তিথি, কিন্তু আমার ভাগ অন্য কাউকে দেব না। আকাশ ধীরে ধীরে তিথির হাত দুটো ছেড়ে দিল, কিন্তু ওনার চোখের ওপর থেকে নজর সরালো না। তিথি যেন সম্মোহিতের মতো দাঁড়িয়ে রইলেন। আকাশের এই অধিকারপদ ওনার দীর্ঘদিনে জমে থাকা অভিমানকে কিছুটা হলেও টলিয়ে দিয়েছে। আকাশ তিথির কপালে একটা দীর্ঘ চুমু খেলো এবং খুব শান্ত গলায় বলল, এখন যাও, কিন্তু মনে রেখো বাড়ি পৌঁছানোর পর আমাকে একটা মেসেজ করবে। আমি তোমার অপেক্ষায় থাকব। আর ডিভোর্স পেপারের কথা যেন দ্বিতীয়বার না শুনি। তিথি আর কোনো কথা বলেন না। তিনি দ্রুত গাড়িতে উঠে বসলেন এবং গাড়ি স্টার্ট দিলেন। আয়নায় দেখলেন আকাশ তখনও ওখানে দাঁড়িয়ে ওনার দিকে তাকিয়ে আছে। তিথির বুকের ভেতরটা ধকধক করছে। তিনি বুঝতে পারছেন আকাশ এবার সব সীমানা ছাড়িয়ে যাবে। ওদিকে আকাশের দিকে তাকিয়ে এক চিন্তা আসলো। সে জানে তিথি তাকে আজও কতটা চাই। এই লড়াইটা এখন কেবল শুরু। আকাশ ঠিক করেছে সে তিথিকে শুধু ভার্সিটিতে নয়, সবার সামনে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘরে তুলবে। রাত তখন অনেক, পুরো শহরটা যেন গভীর ঘুমে ডুবে আছে, কিন্তু আকাশের চোখে আজ ঘুম নেই। সে বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে আর বারবার নিজের ফোনটা চেক করছে। ভার্সিটি থেকে ফেরার সময় সে তিথিকে বারবার বলে দিয়েছিল যে বাড়ি পৌঁছে যেন তাকে একটা মেসেজ দেয়, কিন্তু এখন রাত 1টা বেজে গেছে। তিথির কোনো খবর নেই। আকাশ কয়েকবার মেসেজ পাঠিয়েছে, কিন্তু তিথি সেগুলো দেখেও কোনো উত্তর দিচ্ছে না। আকাশের রাগের পারদ যেন হু হু করে বাড়ছে। তার মনে হচ্ছে ইচ্ছে করে তিথি তাকে পাত্তা দিচ্ছে না। খুব জেদ তোমার, তাই না তিথি? ভেবেছো আমি তোমার মেসেজের জন্য বসে থাকবো আর তুমি আমাকে ইগনোর করবে? আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার পিছু ছাড়বো না। তুমি মনে হয় আকাশ চৌধুরীকে এখনো চিনতেই পারোনি। আজ রাতেই তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আমি যা বলি তা করেই ছাড়ি। রাগের মাথায় আকাশ বিছানা ছেড়ে চট করে উঠে দাঁড়ালো। সে তার বাইকের চাবিটা হাতে নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে এলো। মাঝরাতে ফাঁকা রাস্তা দিয়ে বাইক ছুটিয়ে সে কিছুক্ষণের মধ্যে তিথিতে বাড়ির সামনে এসে পৌঁছালো। বাড়িটা এখন পুরোপুরি নিঝুম। আকাশ খুব ভালো করে জানে তিথির ঘরটা দোতলার কোন দিকে। সে দেওয়াল পেয়ে থাকা পাইপ পেয়ে খুব সাবধানে উঠতে শুরু করলো। এই সময় পড়ে যাওয়ার ভয় থাকলেও আকাশের মাথায় তখন অন্য জেদ কাজ করছে। অনেক কসরত করে সে তিথির বারান্দা গিয়ে পৌঁছালো। দেখলো ভাগ্য ভালো বারান্দার স্লাইডিং দরজাটা একদম লক করা ছিল না। আকাশ অতি সাবধানে ঘরের ভেতর পা রাখলো। ঘরটা আধো অন্ধকার, শুধু টেবিল ল্যাম্পের আবছা নীল আলোটা এক কোণে জ্বলছে। ঠিক তখনই বাথরুমের দরজা খোলার শব্দ হলো। তিথি সবেমাত্র শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়েছে। ওনার চুলগুলো এখনো ভেজা, কপাল দিয়ে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। তিনি ভাবতে পারেনি ওনার রুমে মাঝরাতে কেউ আসতে পারে। তিনি আলমারি থেকে নিজের রাতের ড্রেসটা বের করে বিছানায় রাখলেন। ড্রেসটা পাল্টানোর জন্য তিনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওনাটা সরাতে যাবেন, ঠিক তখনই আকাশ এক ঝটকে মেন সুইচের হাত দিয়ে ঘরের সব আলো বন্ধ করে দিল। কি হঠাৎ কারেন্ট চলে গেল নাকি? তিথি অবাক হয়ে অন্ধকারে হাতটাতে লাগলো। তিনি যখন দেওয়ালের সুইচের দিকে এগোতে চাইলেন, ঠিক তখনই পেছন থেকে একজোড়া শক্ত হাত ওনার কোমর জড়িয়ে ধরল। তিথি ভয়ে চিৎকার দিতে চেয়েছিলেন, কিন্তু তার আগে তাকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরা হলো। অন্ধকারে সেই চেনা পারফিউমের গন্ধ আর গরম নিঃশ্বাসে তিথি বুঝতে পারলেন এটা আর কেউ নয়, এটা আকাশ। তিথি ছটফট করতে শুরু করলো। ওনার ভেজা চুলে পানি আকাশের বুকে মেখে যাচ্ছে। তোমার এত সাহস, তুমি আমার ঘরে এভাবে ঢোকার মানে কি? ছাড়ো আমাকে, এক্ষুনি ছাড়ো বলছি। তুমি কি পাগল হয়ে গেছো? কেন মেসেজে রিপ্লাই দিলে না? তোমাকে বারবার বলেছিলাম না মেসেজ করতে। আমার কথা কি তোমার কাছে এখনো ফাইজলামি মনে হয়? তোমাকে তো আগেই বলেছি আমি তোমার এই এড়িয়ে চলা একদম সহ্য করতে পারি না। এইভাবে আমার সামনে এসো না তিথি। এই ভেজা চুল আর এই অবস্থায় তোমাকে দেখে নিজেকে সামলানো আমার জন্য খুব কঠিন হয়ে পড়ছে। তুই জানো না তুমি কতটা সুন্দর? তুই কি জানো তোমার এই চেহারা আমাকে কতটা পাগল করে দিচ্ছে? চিৎকার করতে চাও? করো চিৎকার। সবাইকে ডেকে বলো যে তোমার বর মাঝরাতে তোমার ঘরে এসেছে। আমি তো চাই সবাই জানো যে তুমি শুধু আমার। তিথি রাগে আর অভিমানে একদম চুপ হয়ে গেল। তিনি চিৎকার করার জন্য মুখ খুলছিলেন, কিন্তু তার আগে আকাশ এক লহমায় তিথির মুখ নিজের ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। তিথি সব কথা যেন গলার কাছে আটকে গেল।
আকাশের এই হঠাৎ ভালোবাসায় তিথি থমকে গেলেন। তিনি আকাশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আকাশের শরীরের শক্তির কাছে তিনি বড় অসহায়। আকাশের এই পাগলামি মধ্যে যেন পাহাড় সমান ভালোবাসা লুকানো ছিল। তিথির চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন এই ছেলেকে তিনি যতই দূরে সরিয়ে দিতে চান না কেন, ওনার নিজের মনও আকাশের এই অধিকারের কাছে বারবারই হেরে যায়। আকাশ ধীরে ধীরে তিথির মুখ থেকে নিজেকে সরিয়ে নিল, কিন্তু ওনার কপালে কপাল থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। অন্ধকারে দুজনে জোরে জোরে নেওয়া নিঃশ্বাসের শব্দ এখন পুরো ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। এখন বলো, আমাকে কি আর তাড়িয়ে দেবে? ডিভোর্স পেপারে সই করতে বলবে আমাকে? আমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবে তুমি? খারাপ আকাশ, অনেক বড় শয়তান তুমি আমাকে শান্তি দেবে না। আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না তিথি। আমি তোমাকে সারা জীবন ভালোবাসায় ডুবিয়ে রাখবো। আজ থেকে এই ঘরে আমার অধিকার সবার আগে। কাল সকালে আমি তোমার বাবা মায়ের সাথে কথা বলবো, আমরা আর আলাদা থাকবো না। আমি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবই। এটা আকাশ চৌধুরীর কথা। আকাশ তিথির কপালে আর গালে ছোট ছোট অনেকগুলো চুমু দিল। তিথি আর বাধা দেওয়ার শক্তি পেলেন না। তিনি আকাশের বুকের ওপর নিজের মাথাটা এলিয়ে দিলেন। দীর্ঘ 5 বছরের যে দূরত্বটা ছিল তা যেন এক রাতেই মিটে যেতে শুরু করেছে। বাড়ি তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে, আর ঘরের ভেতর শুরু হয়েছে এক নতুন ভালোবাসার গল্প। বাইরে ঝুম বৃষ্টির শব্দ আর ঘরের ভেতরে এই থমথমে নীরবতা মিলে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। আকাশ তিথিকে দেওয়ালের সাথে চেপে ধরে তার চোখের দিকে তাকিয়ে আছে। তিথির চোখে তখনও জল চিকচিক করছে। অভিমানে ওনার বুকটা ফেটে যাচ্ছিল। আকাশকে এত কাছে পেয়েও ওনার মনে পড়ছিল সেই পুরনো দিনের কথা, যখন আকাশ তাকে স্রেফ বয়সে বড় বেলে অবহেলা করেছিল। তিথি একটু নিজেকে সামলে নিয়ে আকাশের চোখের দিকে তাকিয়ে খুব তুচ্ছ করে বলল, কেন এসেছো আকাশ? তুমি তো বলেছিলে আমি তোমার চেয়ে অনেক বয়সে বড়, আমাকে তোমার পাশে মানায় না। তুমি বলেছিলে আমাকে মেনে নিলে তুমি সমাজে মুখ দেখাতে পারবে না, বন্ধুরা তোমাকে হাসাহাসি করবে। আর তবে কেন আমাকে এইভাবে আঁকড়ে ধরেছো? আমার বয়স কি আজ কমে গেছে, নাকি আজ সমাজের ভয়টা কেটে গেছে তোমার? তিথির এই পিতা কথাগুলো আকাশের কানে বিষের মতো লাগলো। সে খুব করুণ চোখে তিথির দিকে তাকালো। তার কণ্ঠস্বর একদম নরম হয়ে এলো। আকাশ তিথির এক হাত নিজের বুকের উপর রাখলো, যেখানে হৃৎপিণ্ডটা পাগলের মতো ধড়ফড় করছিল। প্লিজ তিথি, আর ওভাবে কথা বলো না। তোমার প্রতিটি কথা আমার বুকে তীরের মতো বিঁধছে। আমার সহ্য হচ্ছে না। আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি। আমি চরম একটা অপরাধ করেছি। সেই অপরাধের শাস্তি তুমি আমাকে সারা জীবন দিও, কিন্তু এভাবে পর করে দিও না। আমাকে একটাবার ক্ষমা করা যায় না? আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারছি না। প্লিজ তিথি, আমাকে মাফ করে দাও। আকাশ এই কথাটি বলে ধীর হাতে তিথির ঘাড়ে হাত রাখলো। ওনার ভেজা ঘাড়ের ওপর আকাশের আঙ্গুলগুলো খুব আলতো করে স্লাইড করতে লাগলো। হঠাৎ তিথি এই স্পর্শে একদম অপ্রস্তুত হয়ে পড়লো। ওনার সারা শরীর দিয়ে যেন একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। তিনি কথা বলতে চাইলেন, কিন্তু গলার কাছে শব্দগুলো আটকে যাচ্ছিল। আকাশের হাতের ছোঁয়া ওনার দীর্ঘদিনে জমে থাকা একঘেয়ে জীবনটাকে মুহূর্তে বদলে দিচ্ছে। আকাশ তখন তিথির মায়াবী মুখের দিকে তাকিয়ে পুরোপুরি মোহিত হয়ে গেল। ওনার ভেজা চুল, টলমল চোখ আর কাপা ঠোঁট দেখে আকাশ আর নিজেকে সামলাতে পারল না। আকাশ ধীরে ধীরে তিথির মুখের দিকে এগিয়ে গেল। তিথির নিঃশ্বাস তখন তপ্ত হয়ে উঠছে। হঠাৎ করে আকাশ তিথির ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। তিথি প্রথমে একদম হকচকিয়ে গেলেন। তার মাথায় যেন কাজ করছিল না। যখন তিনি স্বয়ংবিদ ফিরে পেলেন, তখন নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছুটতে লাগলেন। আকাশের বুকে ধাক্কা দিতে চাইলেন, কিন্তু আকাশের এই অবদ্ধ ছোঁয়া আর গভীর ভালোবাসার কাছে তিনি বেশিক্ষণ লড়তে পারলেন না। আকাশের স্পর্শে গভীরতা যত বাড়ছিল, তিথিও যেন এক অজানা মাই ডুবে যাচ্ছিলেন। তিথির চটপটানি ধীরে ধীরে কমে গেল। তিনি বুঝতে পারলেন এই মানুষটাকেই তিনি সারা জীবন চেয়ে এসেছেন। আকাশের হাতের স্পর্শ যখন আরো গভীর থেকে গভীরে যেতে লাগলো, তখন তিথি নিজেকেও ধরে রাখতে পারলেন না। তিনিও নিজের অজান্তেই আকাশকে চাপতে ধরলেন। দুজনের মধ্যে এক গভীর আর নিবিড় প্রেমের সম্পর্ক গড়ে উঠল। অন্ধকার ঘরটাতে তখন শুধু দুজনের উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ। আকাশ তিথির কানের কাছে মুখ এনে খুব দরদ মাখানো গলায় পড়ল, তুমি আমার আকাশ তিথি। এই 5 বছর আমি অন্ধকারে ছিলাম। আজ তুমি আমার জীবনে চাঁদ হয়ে ফিরে এসেছো। তোমাকে ছাড়া আমার অস্তিত্ব একদম শূন্য। তুমি বয়সে বড় কিনা আমি জানি না, আমি শুধু জানি তুমি আমার আত্মার একটা অংশ।
আমাকে ছেড়ে যাওয়ার কথা আর কোনোদিন মুখেও আনবে না? তুমি আমাকে অনেক কাঁদিয়েছো আকাশ। আমি কোনোদিন ভাবিনি আমাদের মাঝরাতের এই মিলটা এভাবে হবে। আমার খুব ভয় হচ্ছে কাল সকালে এই স্বপ্নটা ভেঙে যায়। স্বপ্ন ভাঙবে না তিথি, কাল থেকে নতুন সূর্য উঠবে আমাদের জন্য। আমি কাল সকালেই সবার সামনে ঘোষণা করব তুমি আমার স্ত্রী। কোনো সমাজ, কোনো লোকলজ্জা আমাকে আর আটকাতে পারবে না। তুমি শুধু আমার, সারা জীবনের জন্য আমার। তারা দুজনে একে অপরের খুব কাছাকাছি চলে আসলো। বাইরে বৃষ্টির দৌড় যেন আরো বেড়ে গেল। আকাশ আর তিথির এই মিলনকে তারা স্বাগত জানাচ্ছে। তাদের মধ্যকার এই গভীর সম্পর্কের গভীরতা ভাষায় প্রকাশ করা কঠিন। তিথি অনুভব করলেন আকাশের বুকে যে আশ্রয় তিনি আজ পেয়েছেন তা পৃথিবীর আর কোথাও নেই। আকাশ বুঝতে পারল দীর্ঘ প্রতীক্ষার পর সে তার জীবনের আসল গন্তব্য খুঁজে পেয়েছে। তার দুজন মিলে এক নতুন পৃথিবীর গল্প লিখতে শুরু করলো, যেখানে বয়সে কোনো দেওয়াল নেই, আছে শুধু পাহাড় সমান ভালোবাসা। বাইরে বৃষ্টির শব্দটা এখন অনেক বেড়ে গেছে, থেকে থেকে মেঘ ডাকছে, কিন্তু তিথি এই অন্ধকার ঘরের ভেতরটা এখন আর অন্যরকম উষ্ণতায় ভরে উঠেছে। আকাশ আর তিথি এখন একে অপরের খুব কাছে। আকাশ তিথির ভেজা চুলে নিজের মুখ ঘষছে আর ওনার গায়ের মিষ্টি গন্ধটা বুক ভরে টেনে নিচ্ছে। এত বছরে যে দূরত্ব আর কষ্ট তাদের মধ্যে ছিল, আজ যেন সব এক নিমিষে শেষ হয়ে যাচ্ছে। আকাশের হাতে ছোঁয়ে তিথি বারবার কেঁপে উঠছে। তিথির মনে সব রাগ আর জেদ এখন বালির বাঁধের মতো ভেঙে পড়েছে। আকাশ তিথির কপালে খুব আলতো করে একটা চুমু খেলো। তিথি তখনও লাজুক মুখে আকাশের বুকে নিজের মাথাটা লুকিয়ে রেখেছে। আকাশের হাতের আঙ্গুলগুলো তিথির শাড়ির উপর দিয়ে ওনার কোমর জড়িয়ে ধরেছে। তিথি আবেশে চোখ বন্ধ করে নিল। আকাশের এই পাগলামি আর জেদি ভালোবাসা আজ তিথিকে সব পুরনো দুঃখ ভুলিয়ে দিয়েছে। আকাশ ধীরে ধীরে তিথিকে আলতা করে পাজা কোলা করে তুলে নিল এবং বিছানায় শুয়ে দিল। তিথি আর কোনো বাধা দিলেন না, বরং আকাশের চোখের দিকে তাকিয়ে এক অন্যরকম মায়া খুঁজে পেলেন। তিথি, আজ থেকে আমাদের মাঝে আর কোনো আড়াল থাকবে না। কে বড় আর কে ছোট সেই চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি শুধু তোমাকে নিজের করে পেতে চাই। তুমি কি সারা জীবনের জন্য আমার হবে? আমি তো আগে থেকেই তোমার ছিলাম আকাশ। তুমি তো আমাকে চিনতে পারোনি, অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছিলে। কিন্তু আজ যখন সব ভুলে আমার কাছে এভাবে এসেছো, তখন তোমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। তিথির এই কথা শোনার পর আকাশ আর এক মুহূর্ত দেরি করলো না। সে তিথির একদম উপরে ঝুঁকে পড়লো। দুজনের হৃৎপিণ্ডে ধুকপুকানি এখন একে অপরের গায়ের সাথে মিশে এক হয়ে গেছে। আকাশ তিথির ঘাড়ের কাছে নিজের মুখ নামিয়ে আনতেই তিথি দুহাতে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আকাশের এক একটি স্পর্শ তিথিকে এক নতুন অনুভূতির জগতে নিয়ে যাচ্ছে। দুজনের নিঃশ্বাসের গরমে অন্ধকার ঘরটা যেন আরো উত্তপ্ত হয়ে উঠল। দীর্ঘদিনের না পাওয়া আর আকুতি আজ এক গভীর শারীরিক ও মানসিক মিলনে পূর্ণতা পেল। বৃষ্টির অযোধ্যার মাঝে তারা দুজনে একে অপরের মাঝে পুরোপুরি হারিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর যখন সব শান্ত হয়ে এলো, আকাশ তিথিকে নিজের বাহুবন্দি করে বুকের সাথে মিশিয়ে শুয়ে রইল। তিথির গায়ের গন্ধ আকাশ যেন নেশার মতো ডুবে আছে। তিথি আকাশের বুকে আঙ্গুল দিয়ে ছোট ছোট আঁকিবুকি করছে। ওনার মনে এখন অনেক শান্তি। এখন তোমার মন ঠিক হয়েছে তো তিথি? তোমার সব রাগ কি এবার পানি হয়ে গেছে? রাগ কি আর এত সহজে কমে? তবে আজ বুঝতে পারলাম তোমাকে আমি কতটা ভালোবেসেছিলাম। এত বছর শুধু তোমার কথা ভেবেই তো কাটিয়ে দিলাম। এখন আমার খুব ভয় লাগছে আকাশ। কাল সকালে তুমি আবার মন বদলে সব ফেলে পালিয়ে যাবে না তো? একদম না, এবার আমি তোমাকে নিয়েই যাব। কাল সকালে তোমার আব্বু আম্মুর সামনে সিনা টান করে গিয়ে দাঁড়াবো। স্পষ্ট বলে দেব যে আমি আমার বউকে নিতে এসেছি। এবার আর কোনো লুকোচুরি বা পালানোর কারবার নেই। কিন্তু মানুষজন কি বলবে আকাশ? আমি তোমার টিচার, এটা জানলে লোকে আজে বাজে কথা শোনাবে। তোমার বন্ধুরা যখন জানবে তখন সামলাতে পারবে তো? আমার খুব চিন্তা হচ্ছে। লোকে আমাদের ভাত দেয় না তিথি। আমার আনন্দ তুমি আর আমি আমার খুশিকে আগলে রাখতে জানি। কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। আমার যা মনে চায় আমি সেটাই করি। আর তোমার এই ম্যাম পরিচয়টা আমার কাছে এখন সবচেয়ে মজার লাগছে। আমার ম্যামই আমার বউ, এটা ভাবতে যে কি আনন্দ হচ্ছে তোমাকে বোঝাতে পারবো না। তিথি লজ্জা পেয়ে আকাশের বুকে নিজের মুখটা আরো ভালো করে লুকালো। আকাশের হাতের বাঁধন আরো শক্ত হলো। তিথি অনুভব করলেন এই নিরাপদ আশ্রয়ের অপেক্ষা করেছেন। আকাশের শরীরের ওম আর ওনার হৃদস্পন্দনের শব্দ তিথিকে এক পরম তৃপ্তি দিচ্ছিল। তারা দুজনেই জানে না কাল সকালে তাদের জন্য কি সমস্যা অপেক্ষা করছে।
কিন্তু এই রাতটা তাদের জীবনের সবচেয়ে সেরা রাত হয়ে থাকবে। জানালার ফাঁক দিয়ে আসা ভোরের হালকা আলো দুজনে ঘুম ভাঙলো। রাত ভোরের বৃষ্টির পর সকালটা আজ খুব স্বচ্ছ আর সুন্দর লাগছে। আকাশ চোখ মেলতে দেখলো তিথি এক মনে ওর দিকে তাকিয়ে আছে। আকাশ মুচকি হেসে তিথিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আবার চোখ বন্ধ করলো। তিথি মনে হচ্ছে এতদিনে সব না পাওয়া আজ পূর্ণতা পেয়েছে, কিন্তু সময় তো থেমে থাকবে না। আকাশ ছাড়ো এবার, সকাল হয়ে গেছে অনেকক্ষণ, কেউ দেখে ফেললে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ওঠো, ফ্রেশ হয়ে নাও। আরো কিছুক্ষণ এইভাবে থাকি না? কত বছর পর এমন একটা সকাল পেলাম জানো। তুমি এত তাড়া দিচ্ছ কেন? আকাশ তিথিকে ছাড়ছে না, উল্টো আরো দুষ্টামি শুরু করলো। তিথি হাসতে হাসতে আকাশকে একটা হালকা ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। সে আকাশের দুষ্টামি থেকে বাঁচতে দ্রুত আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। আকাশ একা বিছানায় শুয়ে শুয়ে কাল রাতের সব কথা ভেবে হাসছে। ওদিকে তিথি শাও নিতে শুরু করেছে। ঠিক এই সময় তিথির মা দু হাতে দুটো চায়ের কাপ নিয়ে মেয়ের ঘরের দরজায় সামনে এসে দাঁড়ালেন। দরজাটা আগে থেকে একটু ভেজানো ছিল। তিনি ধাক্কা দিতে দরজাটা খুলে গেল। ভিতরে তাকিয়ে তিথির মায়ের হাত থেকে চায়ের কাপ দুটো প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। তিনি দেখলেন বিছানায় একটা ছেলে শুয়ে আছে, আর সেটা অন্য কেউ নয়, আকাশ। তিথির মা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। রাগে আর অপমানে তিনি চিৎকার করে উঠলেন, এ কি আকাশ, তুমি এখানে কি করছো? তিথি, তিথি কোথায় তুই? মায়ের এই আকাশ ফাটানো চিৎকার শুনে ওয়াশরুমে তিথির হাত পা থরথর করে কাঁপতে লাগলো। সে কোনো মতে দ্রুত গায়ে জামা কাপড় জড়িয়ে ভেজা চুলে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। সে দেখলো তার মা অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছেন, আর আকাশ বিছানায় উঠে বসে আমতা আমতা করছে। তিথিকে এই অবস্থায় অর্থাৎ গোসল সেরে ভেজা চুলে বের হতে দেখে আর আকাশকে ওনার বিছানায় দেখে তিথির মায়ের মাথায় যেন রক্ত চড়ে গেল। কিন্তু এই দৃশ্য দেখে তিনি এতটাই স্তম্ভিত হয়ে গেলেন যে ওনার মুখ দিয়ে আর কোনো কথাই বের হলো না। লজ্জে আর ঘেনে ওনার নিজেরই মাথা কাটা যাচ্ছিল। তিনি আর কোনো কথা না বলে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন, যেন এখান থেকে পালিয়ে বাঁচতে পারলেই রক্ষা। সর্বনাশ হয়ে গেল আকাশ, আম্মু সব দেখে ফেলেছে। এখন আমি কিভাবে মুখ দেখাবো? আম্মু কি ভাবছে আমাদের সম্পর্কে? তিথি, শান্ত হও। যা হয়েছে ভালোই হয়েছে। লুকোচুরি তো অনেক হলো, এবার সামনাসামনি লড়াই করার সময় এসেছে। তুমি এভাবে অপ্রস্তুত হয়ে থেকো না। তিথি কোনো কথা বলতে পারছিল না। সে মায়ের পেছন পেছন যাওয়ার জন্য পা বাড়ালো ঠিকই, কিন্তু লজ্জায় তার পা যেন এগোচ্ছিল না। আকাশও বুঝতে পারলো যে তারা দুজনেই এখন এক ভয়াবহ পরিস্থিতির মুখে দাঁড়িয়ে। তিথি তার মাকে সবটা বোঝানোর জন্য দরজার দিকে গেল, কিন্তু দরজার কাছে গিয়ে সে থমকে দাঁড়ালো। সে বুঝতে পারলো তার মা এখন কোনো কথাই শুনবে না। পুরো ঘর জুড়ে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। আকাশ আর তিথি দুজনেই একে অপরের দিকে তাকাতে পারছে না লজ্জায়। গতকাল রাতে সেই ঘনিষ্ঠতা আর ভোরের এই ধরা খাওয়া তাদের দুজনকে একদম কুঁকড়ে দিয়েছে। তিথি ঘর থেকে বের হয়ে ওনার মা হন্তদন্ত হয়ে নিজের ঘরের দিকে ছুটলেন। ওনার সারা শরীর রাগে আর অপমানে কাঁপছে। ড্রয়িং রুমে তিথির বাবা শরীফুল সাহেব বসে পেপার পড়ছিলেন। স্ত্রীকে ওভাবে দিশেহারা অবস্থায় দৌড়াতে দেখে তিনি বেশ ঘাবড়ে গেলেন। পেপারটা টেবিলের উপর রেখে তিনি উঠে দাঁড়ালেন। কি হয়েছে তোমার? ওভাবে দৌড়চ্ছ কেন? তিথিকে চা দিতে গেলে তারপর এমন পাগলের মতো ছুটে এলে যে? ঘরে কি চোর ঢুকেছে নাকি? তিথিমা কোনো উত্তর দিলেন না। তিনি যেন নিজের কান দিয়ে ধোঁয়া বের করছেন। ঘরে ঢুকে আলমারির উপর থেকে নিজের ফোনটা এক ঝটকায় তুলে নিলেন। ওনার হাত কাঁপছে, ফোনের লক খুলতেও বারবার ভুল হচ্ছে। তিথির বাবা ওনার পেছনে ঘরে এসে হাজির হলেন। স্ত্রীর এমন গম্ভীর আর অদ্ভুত আচরণ দেখে ওনার মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, কথা বলছো না কেন? তিথির ঘরে কি এমন দেখেছো যে তোমার চেহারার এই অবস্থা? তুমি শুধু চুপ করে দাঁড়িয়ে থাকো। আমি কি দেখছি সেটা এখন মুখেও আনতে পারছি না। আগে এদের বিচার হোক, তারপর সব জানবে। তিথির মা সরাসরি আকাশের মা আয়েশা বেগমের নাম্বারে ফোন দিলেন। ওদিকে আয়েশা বেগম তখন জায়নামাজে বসে তসবিহ গুনছিলেন। আকাশের চিন্তায় ওনার সারা রাত ঘুম হয়নি। হঠাৎ ফোনের স্ক্রিনে বান্ধবীর নাম দেখে তিনি চমকে উঠলেন। দীর্ঘ 5 বছর পর আজ তিথির মা নিজে থেকে ফোন করেছেন। আয়েশা বেগম ব্যস্ত হয়ে তসবিহ রেখে ফোনটা রিসিভ করলেন। হ্যালো রেনু, তুমি ফোন করেছিস? আমি তো ভাবতেই পারিনি। অত সোহাগ দেখানোর দরকার নেই আয়েশা। শোনো, এখন এই মুহূর্তে আশরাফ চৌধুরী আর তোকে আমি আমার বাড়িতে দেখতে চাই। দেরি না করে এক্ষুনি বের হও দুজনে। কেন রেনু, কি হয়েছে? এত সকালে এমন উত্তেজিত হয়ে কেন কথা বলছিস? আশরাফ তো এখনো নাস্তাও করেনি। তোর ছেলে কি কাণ্ড ঘটিয়েছে আর আমার মেয়ের সম্মান নিয়ে কিভাবে ছিনিমিনি খেলছে সেটা এসে নিজের চোখে দেখে যা। আমি আর এক মুহূর্ত দেরি সইব না।
তোমরা যদি না আসো তবে আমি এমন কিছু করে ফেলবো যার জন্য তোমরা সারা জীবন পস্তাবে। রাখলাম। তিথির মা খট করে ফোনটা কেটে দিলেন। আয়েশা বেগম ফোনের ওপাশে পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। ওনার বুকটা দুরু দুরু কাঁপছে। তিনি বুঝলেন আকাশ নিশ্চয়ই কোনো বড় অঘটন ঘটিয়েছে। তিনি তড়িঘড়ি করে ওনার স্বামীকে ডাকতে শুরু করলেন। ওদিকে তিথির বাড়িতে তখন এক থমথমে পরিবেশ। তিথির বাবা শরীফুল সাহেব স্ত্রীর পাশে দাঁড়িয়ে ওনার কাঁধ স্পর্শ করলেন। ওনার কপালে চিন্তার ভাঁজ। তুমি আয়েশাদের আসতে বললে কেন? আকাশ কি করেছে? আর আকাশ এখানে আসবে কোত্থেকে? ও কি আমাদের বাড়িতে এসেছে? আগে তাদের আসতে দাও শরীফুল, তারা আগে নিজের চোখে দেখো তাদের সুপুত্র বড় হবার পর কতটা নীচ হয়ে গেছে। তোমার আদরের মেয়ে যাকে আমরা এত বিশ্বাস করতাম, সেই তিথি আজ আমাদের মাথাটা সমাজের কাছে নিচু করে দিয়েছে। তুমি আর একটা প্রশ্ন করবে না আমাকে। তিথির বাবা স্তম্ভিত হয়ে গেলেন। তিনি ভাবতে পারছেন না তিথি এমন কি করে করতে পারে। ওদিকে তিথি ঘরে। তিথি আর আকাশ একে অপরের দিকে অপরাধীর মতো তাকিয়ে আছে। আকাশ বুঝতে পারছে যে ঝড়টা এবার বেশ বড় হবে, কিন্তু সে মনে মনে ঠিক করেছে আজ যাই হয়ে যাক সে আর পালাবে না। আজ সে তিথির হাত সবার সামনে শক্ত করে ধরবে। তিথি বিছানায় বসে টুকরে কেঁদে উঠল। মা বাবার বিশ্বাস ভাঙ্গার কষ্ট ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আকাশ তিথির পাশে এসে ওনার মাথায় হাত রাখলো, কিন্তু তিথি ওনার হাত জড়িয়ে দিলেন। পুরো বাড়িটা এখন একটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার অপেক্ষায় আছে। তিথিদের বাড়ির ড্রয়িং রুম এখন একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। একপাশে আকাশের মা বাবা, অন্য পাশে তিথির মা বাবা। দুই বান্ধবীর মধ্যে পুরনো শোক এখন উধাও। ঝগড়া এমন পর্যায়ে পৌঁছেছে যে মনে হচ্ছে এখনই একে অপরের চুল টেনে ধরবেন। আকাশ আর তিথি দরজার এক কোণে দাঁড়িয়ে ওই ঐতিহাসিক ঝগড়া দেখছে। আয়েশা, তোর ছেলেকে তুই শিক্ষা দিয়েছিস। চোরের মতো মাঝরাতে আমার মেয়ের ঘরে ঢুকে বসে আছে, লজ্জা করে না? শোন রেনু, তালি এক হাতে বাজে না। তোর মেয়েও নিশ্চয় দরজা খোলা রেখেছিল। আর আমার ছেলে তো নিজের বউয়ের কাছেই এসেছে, পাশের বাড়ির কারো কাছে তো যায়নি। কি বললেন আপনি? বউ মানে? যে ছেলে বিয়ের আসর থেকে পালিয়ে যায় তাকে আমরা জামাই বলে মানি না। জামাই মানেন না আর না মানেন, তাবির নামায় কিন্তু আমার ছেলের নামই আছে। বেশি কথা বললে পুলিশ ডাকবো। দুই পরিবারের এই ঝগড়া যখন তুঙ্গে, তখন আকাশ দেখলো এই গ্যাঞ্জাম মেটার কোনো লক্ষ্য নেই। আকাশ তিথির কানে কাছে ফিস ফিস করে বলল, এরা সারা জীবন ঝগড়া করলেও শান্তি পাবে না, চলো আমরা ভাগি। তিথি কিছু বলার আগে আকাশ এক চটকে তিথির হাত শক্ত করে ধরল। তিথিকে প্রায় টানতে টানতে সে পেছনের দরজা দিয়ে বের করে আনলো। উঠানে রাখা নিজের বাইকটা স্টার্ট দিয়ে তিথিকে পেছনে বসিয়ে দিল। আকাশ, এটা তুমি কি করছো? সবাই ভেতরে চিল্লা পাল্লা করছে আর তুমি পালিয়ে যাচ্ছ। আরে ওরা চিল্লাক, ওদের এনার্জি বেশি, আমরা আমাদের কাজটা সেরে ফেলি। আকাশ পকেট থেকে ফোন বের করে একটা মেসেজ টাইপ করলো এবং বাবা মা আর তিথির বাবা মা সবাইকে একযোগে সেন্ড করে দিল। মেসেজটা ছিল এইরকম: প্রিয় মুরব্বীগণ, আপনারা আপনাদের মতো ঝগড়া চালিয়ে যান, আমরা আমাদের অসমাপ্ত হানিমুনটা সেরে আসি। চিন্তা করবেন না, আপনাদের জন্য সুন্দর একটা নাতনি বা নাতি বানিয়ে নিয়ে তবেই ফিরব। টাটা। ওদিকে ঘরের ভেতরে সবার ফোনের মেসেজ টোন একসাথে বেজে উঠলো। সবাই ঝগড়া থামিয়ে ফোনের দিকে তাকালো। মেসেজটা পড়া মাত্রই ডাইনিং রুমে পিনপতন নীরবতায় নেমে এলো। সবাই সবার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। তিথির মা তো সোফায় ধপাস করে বসে পড়লেন। এদিকে আকাশ বাইকের স্পিড বাড়িয়ে দিয়েছে। তিথি আকাশের কাঁধ খাচ্ছে ধরে অবাক হয়ে তাকিয়ে আছে। তোমার মধ্যে হঠাৎ এত সাহস কোত্থেকে এলো আকাশ? তুমি সবাইকে ওরকম মেসেজ দিলে? আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এই ম্যাম, ভালোবাসলে সাহস এমনিতেই চলে আসে। আর তাছাড়া মুরব্বীদের একটু শান্ত হওয়ার সময় দেওয়া দরকার। ওরা ঝগড়া করে ক্লান্ত হোক, ততক্ষণে আমরা হাওয়া খেয়ে আসি। তুমি একটা আস্ত পাগল। এখন আমরা কোথায় যাচ্ছি শুনি? চলো শ্রীমঙ্গলের দিকে ঘুরে আসি। চা বাগানের মাঝখানে ছোট একটা রিসর্ট নেব, দুজনে মিলে বৃষ্টির গান শুনবো আর চা খাবো। কি বলো, রাজি? আকাশ বাইকের গতি আরো বাড়িয়ে দিল। বাতাসের ঝাপটায় তিথির চুলগুলো উঠছে। পেছনে ফেলে আসা ঝগড়ার চিৎকার এখন অনেক দূরে। সামনে শুধু সবুজ চা বাগান আর এক নতুন জীবনের হাতছানি। সিনেমা শেষে দৃশ্যের মতো আকাশ আর তিথিকে নিয়ে বাইকটা হাওয়ার দিগন্তে মিলিয়ে গেল। শ্রীমঙ্গলের সবুজ পাহাড় আর চা বাগানে বুক চিরে আকাশের বাইকটা তখন হাইওয়ের দিকে বাতাসে বেগে ছুটে চলেছে। পেছনে তিথি আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে, আর
তার পিঠের সাথে লেপ্টে আছে। এই কয়েকটা দিন ছিল ওদের জীবনের সবচেয়ে সুন্দর সময়। বাইরের জগতে কোনো চিন্তা নেই, পরিবারে কোনো ঝগড়া নেই, ছিল শুধু পাহাড়ের গায়ে বৃষ্টির শব্দ আর নিজেদের একান্ত কিছু মুহূর্ত। এক সপ্তাহ পর আকাশ আর তিথি ঠিক হলো এবার সব ভয় কাটিয়ে বাড়ি ফেরার সময় হয়েছে। তবে এবার আর আলাদা বাড়ি নয়, আকাশ তিথিকে নিয়ে সরাসরি নিজের বাড়িতে এসে নামলো। বাড়ি গেটের সামনে আসতেই ওরা দেখলো দুই পরিবারই দরজায় দাঁড়িয়ে ওদের অপেক্ষা করছে। তবে অবাক করার বিষয় হলো সেখানে ঝগড়ার কোনো রেশ নেই, বরং সবার মুখে একটা প্রশান্তির হাসি। আকাশের মা আয়েশা বেগম এগিয়ে এসে তিথিকে জড়িয়ে ধরলেন। তিথির মা রেনু বেগম তখন আয়েশা বেগমের দিকে তাকিয়ে হেসে দিলেন। শোন আয়শা, তোরা যা শুরু করেছিস তা ভাবলে এখন আমার হাসি পায়। এই ছেলে আর মেয়ের পাল্লায় পড়ে আমাদের ঝগড়াটাও এখন কেমন যেন পানসে হয়ে গেল। ওই দিন আকাশ মেসেজ পাঠিয়েছে, ওটা পড়ার পর ঝগড়া করার তো আর কোনো রুচিই ছিল না আমার। আমি ভাবলাম ছেলে মেয়েরা যেহেতু এক হতে চাইছে, আমরা বড়রা মাঝখানে বাধা দিয়ে কি করব। এখন তো সব মিটমাট, তাই না রে আয়শা? ঠিক বলেছিস রেনু, আমরা তো চেয়েছিলাম ওরা এক হোক। মাঝখানে আকাশটা একটু বেশি পাগলামি করেছিল, এখন যখন সুবুদ্ধি হয়েছে তখন আর কথা বাড়িয়ে লাভ নেই। তিথি বড়দের এসব কথা শুনে লজ্জায় মাথা নিচু করে আকাশের পেছনে গিয়ে লুকালো। আকাশ বের ভাব নিয়ে সবার সামনে বুক টান করে দাঁড়ালো। তার চোখে তখন এক জয়ী প্রেমিকের হাসি। তখন আকাশের বাবা আশরাফ চৌধুরী এগিয়ে এলেন এবং হাসি মুখে তিথির মাথায় হাত রাখলেন। আকাশ আমার একমাত্র ছেলে, আর তিথি আমাদের সেই বড় বৌমা যাকে আমরা অনেক আগে থেকে এই ঘরের লক্ষ্মী হিসেবে চেয়েছিলাম। মাঝে একটু ঝড়ঝাপটা গেছে ঠিকই, কিন্তু আজ আমরা আমাদের আসল বৌমাকে সম্মানের সাথে ঘরে তুলে নিয়ে এসেছি। এখন থেকে এই বাড়িতে তিথির কথাই শেষ কথা। বাহ আব্বু, তুমি তো দেখছি আমার চেয়েও বেশি তিথির পক্ষে চলে গেলে। ম্যামকে কিন্তু আমি একদম সই করে নিজের করে নিয়েছি, এখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তবে আকাশের কথা শুনে হো হো করে হেসে উঠল। সেই রাতে ছাদে আকাশ আর তিথি পাশাপাশি বসেছিল। আকাশে তখন মস্ত বড় একটা চাঁদ উঠেছে। তিথি আকাশের কাঁধে মাথা রেখে আকাশের এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নড়াচড়া করছেন। জানো আকাশ, মাঝে মাঝে আমার খুব অবাক লাগে যে ছেলেটা আমাকে ম্যাম বলে জমের মতো ভয় পেত, যে আমার বয়সের কথা ভেবে আমাকে ইগনোর করত, সেই ছেলেটা আজ আমার স্বামী। জীবনটা আসলে অনেক বেশি ড্রামাটিক, তাই না? জীবন ড্রামাটিক কিনা জানি না, তবে আমি তোমাকে চেনার আগেই ভালোবেসে ফেলেছিলাম। বয়স তো জাস্ট ক্যালকুলেটরের একটা সংখ্যা। আমার এই কিউট ম্যামই এখন আমার সারা জীবনের সঙ্গী। তোমাকে হারানোর ভয়টাই আমাকে আজ এতটা সাহসী করে তুলেছে তিথি। আর ওই মেসেজের কথা মনে আছে? নাতনি বানানোর সেই হুমকি। আম্মু তো সেটা নিয়ে এখনো হাসাহাসি করে আর আমাকে পচায়। ওটা কি শুধু হুমকি ছিল নাকি? আমার কিন্তু পরিকল্পনা এখনো ওটাই আছে। এখন যদি আমার গিন্নির অনুমতি পাই তবে কাল থেকেই নাতনি বানানোর মিশনে নেমে যেতে পারি। তিথি ভীষণ লজ্জা পেয়ে আকাশের বুকে একটা হালকা কিল মারল। আকাশ হাসতে হাসতে তিথিকে নিজের বুকের মাঝে আরো শক্ত করে জড়িয়ে ধরল। চাঁদের আলোয় দেখা গেল এক সুখী দম্পতির ছায়া, যারা সব বাধা কাটিয়ে একে অপরের চিরস্থায়ী হয়ে গেছে। তাদের এই গল্পে আর কোনো আক্ষেপ নেই, আছে শুধু হাজার বছরের না পুরানো অফুরন্ত ভালোবাসা। আকাশ আর তিথির ভালোবাসার জয় হলো। তারা সবে মিলে এক বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।